পানি খেয়ে এসে শামীম যে জায়গাটায় বসেছে তার ঠিক পাশে একজন বয়স্ক লোক বসে। তাকে দেখে মনে হচ্ছে তিনি বড্ড ক্লান্ত। হয়তোবা শামীমের মতো তিনিও না খেয়ে আছে। ওই বৃদ্ধ লোকটিকে দেখে শামীমের ওর আব্বার কথা মনে পড়ে গেল। তার আব্বা কি ভালো আছে তাকে ছাড়া? একটা বারও কি শামীমের কথা মনে পড়তেছে না? শামীম যে ওর আব্বা ছাড়া এক মুহূর্তের জন্য ভালো নেই। বাবা মা ছিল না, তবুও তো তার আব্বা ছিল। আজ সে মানুষটাও নাই তার জীবনে। শামীমের বারবার মনে হচ্ছে ছুটে তার বাবার কাছে যেতে, কিন্তু শামীম যে রাস্তা চেনে না, যাবে কেমন করে? শামীম ভাবতে লাগলো, যদি শামীমের কোনো কিছু হতো তাহলে তার আগে ব্যথাটা তার আব্বা পেত। ছুটে চলে যেত শামীমের কাছে, শামীমের জন্য কান্নাকাটি করত। সেই আব্বা কেমন করে শামীমের গায়ে হাত তুলতে পারল? যে আব্বা কখনো তাকে মারে নাই, সেই আব্বা তাকে মারল, আবার তার চোখের সামনে থেকে চলে যেতে বলছে। হতে পারে আব্বা মন থেকে বলে নাই এই কথাগুলো, হয়তোবা আমার সুখের জন্য এসব বলেছে আব্বা। আব্বা, আমি এই শহরেও ভালো নাই। তোমার কথা খুব মনে পড়তেছে আব্বা। আমার মনটা তোমাকে দেখতে অনেক ছটফটাচ্ছে। আমি তোমার চোখের আড়াল হতে চাইছি, তাই বলে এত দূরে আসতে চাই না আব্বা। আমার ভাগ্য যে আমাকে এখানে এনে ফেলেছে। আব্বা, তুমি কি ভালো আছো আমাকে ছাড়া? আমি যে ভালো নাই তোমাকে ছাড়া। আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না আব্বা। আব্বা, তুমি কি আমার কাছে আসতে পারবে না? একটু কি ওকে জড়িয়ে নিতে পারবে না? আমার যে খুব কষ্ট আব্বা, এই কষ্টকে আল্লাহ কখনো দূর করে নেবে না আব্বা। এই কথাগুলো মনে মনে বলতেছিল, আর শামীমের চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরছিল। আজ শামীম আরও একা, তার পাশে আজ আর কেউ নেই। শামীম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ওই স্থান ত্যাগ করল। শামীম তো আর জানে না কতক্ষণ বিরতি। চাঁদসহ আরও অনেকে এখানে দুপুরের খাবার খাচ্ছে, কিন্তু সবাই আছে, নতুন ছেলেটা নাই, ব্যাপারটা কি? চাঁদ আরও ভালো করে একটা করে খাবার টেবিল দেখতে লাগলো। না, শামীমকে কোথাও দেখা যাচ্ছে না। তাহলে কি সে আজ দুপুরের খাবার নিয়ে আসে নাই? ধুর, আসলে আসবে, না আসলে নাই, তাতে তোর কি চাঁদ? আর আমি বা কেন ওর কথা ভাবতেছি? না, তবুও কাজ তো আমাদের সাথে করে, খোঁজ নেওয়া একটা দায়িত্বের মধ্যে পড়ে। বাদল দাদা, শামীম নামের ছেলেটাকে যে দেখতেছি না। আসলেই তো, নাকি আসে নাই সে? না এখানে যে খেতে হয় তা জানে না। হতে পারে দাদা। আচ্ছা, আগে আমার খাওয়া শেষ করে নিই, ওকেই পাঠিয়ে দিব। ঠিক আছে। রহিম মিয়া আজ সমুদ্রের পাড়ে বসে আছে, তার পাশেই শুটকির আড়ত। এখানে অনেকে কাজ করতেছে। এই আড়তের মহাজন অবশ্য রহিম মিয়াকে বলেছিল শামীমকে তার আড়তে কাজে লাগিয়ে দিতে, মাস শেষে 8,000 টাকা দিত। কিন্তু রহিম মিয়া তা না করে মজুমদার বাড়িতেই শামীমকে রাখছিল। আজ যদি শামীমকে এই জায়গায় কাজ করতে দিত, তাহলে পোলাটা আমার চোখের সামনে থাকতো। মনে মনে রহিম মিয়া ভাবতেছে। রহিম মিয়ার চোখ আজ সাগরের গভীর জলে। একদিন মজুমদারের বড় নৌকাটা নিয়ে বাপ পোলায় সাগরের মাঝে গিয়ে আনন্দ করেছিলাম। সেদিনই আমার পোলাটাকে সবচেয়ে বেশি খুশি দেখেছি। বাপ, তুই কি করে আমাকে ছেড়ে আসছিস? আমার কথা কি তোর মনে পড়ে না? আমি না হয় তোর একটু ভালোবাসার জন্য চোখের আড়াল হতে বলেছিলাম, তাই বলে আমাকে একা করে দিয়ে একেবারে চোখের আড়াল হয়ে এলি তুই? তুই কি জানিস না তোর আব্বা তোকে ছাড়া থাকতে পারে না, তোর কষ্ট সহ্য করতে পারে না। বাপ, আর কষ্ট দিস না, চলে আয় আমার কাছে। এবার আর তোকে চোখের আড়াল হতে দিব না, চোখে চোখে রাখবো তোকে বাপ। দরকার হলে এসে আমাকে যা শাস্তি দিবি তাই মাথা পেতে নিব বাপ, তবুও আমার তুই ফিরে আয়। রহিম মিয়ার এই আর্তনাদ কেউ দেখতেছে না। রহিম মিয়া যেন তার ছেলেকে দেখতে না পেয়ে দিন দিন পাগল হয়ে যাচ্ছে। বাপ ছেলের কত স্মৃতি মনে পড়ে এখন রহিম মিয়ার। ছোট থাকতে শামীমকে কত যে পিঠে নিয়ে বেরিয়েছে, কত জায়গায় ঘুরতে নিয়ে গেছে, কখনো ছেলের হাত ছেড়ে দিত না। চুপি চুপি বাবা ছেলে কত দেখা করেছে, মাঝে মাঝে বসে বাবা ছেলে কত হাসি ঠাট্টা করত। শামীমকে যখন মজুমদার মারত, সেদিন সারা রাত আল্লাহর কাছে ফরিয়াদ করত তার ছেলে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, একটু সুবুদ্ধি হয়। প্রতি জুম্মার নামাজ শেষে সে তবারকটুকু পেত রহিম মিয়া ছেলের জন্য নিয়ে আসত। কেউ যদি দাওয়াত দিত, রহিম মিয়াকে ছেলের জন্য চুপিসরে খাবার এনে দিত, শামীমকে পাশে বসিয়ে খাওয়াতো।
শামীমের জন্য নিজের স্ত্রী সন্তানের কাছে কত যে অপমানিত হয়েছে রহিম মিয়া তার শেষ নাই। এসব কি সব ভুলে গেল শামীম? তাকেও কি ভুলে গেল? ছেলেটা কাঁদতে কাঁদতে এসব ভাবল রহিম মিয়া। হঠাৎ রহিম মিয়া খেয়াল করলো আড়তে কাজ করা সবাই যে যার মতো করে খাচ্ছে, কিন্তু যার ছেলে বা মেয়ে এখানে কাজ করতেছে তারা নিজ হাতে আগে তাদের ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য রহিম মিয়াও সহ্য করতে না পেরে অনেক দূরে গিয়ে কান্না করে গলা ফাটিয়ে চিৎকার করে বলতেছে, তোর কপালে এমন মায়ের ভালোবাসা জোটে নাই বাপ, তোকে কখনো মায়ের ভালোবাসা দিতে পারি নাই, আমাকে মাফ করিস বাপ, তোর কাছে অনুরোধ করি ফিরে আয় আমার কাছে, এবার তোকে মায়ের ভালোবাসাও দিব, আয় বাপ ফিরে আয়। সুপ্রিয়া তার বাড়ি আসার পর শামীমকে খুঁজতে বের হলো। সুপ্রিয়া জানে শামীমের মন যত খারাপ থাকুক না কেন শামীম সমুদ্রের পাড়ে থাকবে, আর শামীম এই এলাকা ছেড়ে কোথাও যাবে না। দরকার হলে আজ আমি শামীমের পা ধরে ক্ষমা চেয়ে নেব। এবার আমি শামীমকে আর আমার সাথে নিয়ে যাব, এখানে আর ওকে এত অবহেলার মাঝে রাখবো না। মনে মনে এই কথাগুলো বলে নিজেই হাসতে লাগলো। পাগলটা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। পাগল, সত্যি পাগল। কেউ কাউকে এতটা ভালোবাসে? হতে পারে আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারিনি, কিন্তু তাকে খুব সুন্দর আর ভালো একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে তার কষ্টের একটা সাথী করে দেব। পারলে ওকে নিয়ে গিয়ে ভালো কোনো কাজ শেখাবো, এখানে আর রাখবো না ওকে। সুপ্রিয়া সমুদ্র পাড়ে গেল। যে জায়গায় শামীম বসে থাকতো সেই জায়গাটা আজ ফাঁকা, কেউ নাই। সুপ্রিয়ার বুকটা ছ্যাদ করে উঠল। মনে মনে ভাবতেছে হয়তোবা আসে নাই, পরে আসবে মনে হয়, যাই একটু সামনে থেকে ঘুরে আসি। সুপ্রিয়ার সামনে গিয়ে দেখে সমুদ্রের দিকে মুখে একজন চিৎকার করে কাঁদতেছে আর কথা বলতেছে। সুপ্রিয়া আরেকটু সামনে গিয়ে দেখে এটা তো রহিম চাচা, তাই সুপ্রিয়া দ্রুত পা চালিয়ে রহিম মিয়ার কাছে গেল। চাচা, আপনি এমন করে পাগলের মতো চিৎকার করতেছেন কেন? ছোট মালকিন, আমার বাপটারে আজ 8-9 দিন থাইকা দেখি না। কোথায় আছে পাগলটা? আমাকে বলুন, আমি নিয়ে আসতেছি। সেদিন হয়তো আপনার আর আমার উপর খুব রাগ হয়েছিল, তাই হয়তো আসতে চাইতেছেন না। কই থাইকা আনবেন? তাহলে ছোট মালকিন কই থাইকা? সে আর এই এলাকায় নাই, এই এলাকা ছেড়ে সেদিনই চলে গেছে। এসব আপনি কি বলেন চাচা? শামীম এমন কাজ করার সাহস কোনোদিনও পাবে না। যেখানে আমার বাবা ওকে চিটাগাং শহরে লবণের টাকা আনতে পাঠাতে চাইলে যেতে চায় না, সে কিনা না, আমি বিশ্বাস করি না। ছোট মালকিন, এটাই সত্যি, ওরাটা আমারে একা কইরা চলে গেছে। কই গেছেন জানেন আপনি? সবাই কয় সে নাকি চিটাগাং শহরে গেছে। সবগুলো কথা রহিম মিয়া সুপ্রিয়াকে কেঁদে কেঁদে বলেছে। রহিম মিয়ার চোখের পানি দেখে সুপ্রিয়ারও চোখে পানি এসে গেছে, কারণ সেও তো শামীমকে কোনো এক সময় ভালোবাসত। শামীমের বুকে মাথা রেখে শুয়েছিল তার সাথে। যদি শামীম চিটাগাং শহরে থাকে তাহলে আপনাকে চিন্তা করা লাগবে না, আমি ওকে খুঁজে বের করে এনে দেবো আপনার কাছে। সেদিন কি সত্যি করে আমার পোলাই আপনার স্বামীর ওইগুলো চুরি করেছিল ছোট মালকিন? না চাচা, সে চুরি করে নাই। আমার স্বামী, আমার ভাবি, আমি শামীমকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এমন কাজ করি। তবে চাচা বিশ্বাস করে শামীমের ভালোর জন্য ওকে বের করে দিতে চাইছি, যাতে সে অন্য কোথাও গিয়ে ভালো থাকে। কিন্তু আব্বু আর ভাইয়েরা যে তাকে এমন করে পশুর মতো মারবে তা জানতাম না। আমার স্বামী শামীমের জন্য এখনো আফসোস করে চাচা। এসব কথা বলতে গিয়ে এবার সুপ্রিয়া নিজেই কেঁদে ফেলল। সুপ্রিয়া নিজেও জানে শামীমের সাথে সে কত বড় অন্যায় করেছে। মানুষ কাছে থাকলে তার ভালোবাসা বোঝা যায় না, আর যখন একটু দূরে চলে যায় তখনই তার ভালোবাসাটা উপলব্ধি করা যায়। সুপ্রিয়া রহিম মিয়াকে সেখান থেকে জোর করে নিয়ে আসে। রহিম মিয়াকে ওর বাড়িতে দিয়ে সুপ্রিয়া ওর নিজের বাড়ি চলে যায়। এসে তার স্বামীকে সব কথা বলে। সৌরভ তাকে আশ্বস্ত করে চিটাগাং শহরে শামীম থাকলে তাকে খুঁজে বের করবে। সুপ্রিয়া সেখানে আরও 2 দিন থাকার পর চিটাগাং চলে আসে। শামীম আবারও হাসপাতালের ভিতরে ঢুকে তার কাজ করতে লাগলো। পেটে ক্ষুধা লাগলেও যে তাকে কাজ করতে হবে। এরকম কতদিন যে দুপুরবেলা না খেয়ে কাজ করেছে শামীম, তাও আবার রোদ বৃষ্টির মধ্যে। এখানে তো পাকা ঘর, ফ্যান আছে, তাই শামীম ক্ষুধাকে প্রাধান্য না দিয়ে তার নিজের কাজ করতে থাকলো। এদিকে বাদল, ননি, গোপাল, চাঁদ খাওয়া দাওয়া করে এসে তাদের কাজের স্থান এসে দেখে একেবারে পরিষ্কার তকতকা। তারা ভেবে পাচ্ছে না কে এই কাজ করল। তখন 3 জনের মনে পড়ে গেল শামীমের কথা, তাই তারা 3 জন শামীমের কাছে গেল। কিরে, তুই আমাদের কাজের জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছিস? জি ভাই।
তোকে কে কি করতে বলেছে এসব? প্রথম দিন এসে পাকনা গজিয়ে গেছে তোর। নিজেকে কি সবার কাছে ভালো হিসেবে তুলে ধরতে চাস? তোর যদি আজ প্রথম দিন না হতো তাহলে তোকে ঠাঠিয়ে চোর বসিয়ে দিতাম কয়টা। এই শালা, তোকে এসব করতে কি কেউ বলেছে? তুই দেখতেছি মানব দরদ করতে পছন্দ করতেছিস। না মানে আপনারা তো সবাই খেতে গেছেন, আর এখানে কাউকে চিনি না, তাই একা একা নিচে ভালো লাগতেছিল না, তাই উপরে চলে আসি। এসে দেখি একটা রোগী বমি করছে, আর একজন রোগী নিয়ে আসছে, তার রক্তে মেজে নোংরা হয়েছিল। সেই সময় একজন ডাক্তার এসে সবাইকে খুঁজতেছিল আর গালি দিতেছিল আপনাদের, তাই আমি এসব করছি। আসলে কাজ করে সময় তাড়াতাড়ি চলে যায়, তাই আর কি। দুপুরে কি খাইছিস? শুধু পানি। শামীমের কথা শুনে তিনজন তিনজনের দিকে চোখাচোখি করতে লাগলো। পৃথিবীতে এমনও অদ্ভুত মানুষ আছে, তারা হয়তো জানে না। তারা তো প্রথমে ভেবেছিল শামীম মনে হয় টাউট, তাই তাদের মন জয় করে তাদের জায়গা নিতে চায়। কিন্তু শামীমের এমন অদ্ভুত কথা শুনে তারা অবাক। ওদেরকে গালি দিলে দিচ্ছে ডাক্তার, তাই বলে তাকে এসে সবার কাজ করে দেওয়া লাগবে। আর দুপুরে নাকি সে পানি খেয়ে আছে। এই কথা শুনে তিনজনের চোখে জল এসে গেছে। ওই, তুই খাবার নিয়ে আসিস নাই? না। তাহলে তখন কেন বললি না? তাহলে তোকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াতাম। এতটা ভালো মানুষ এই শহরে দেখাস না, একদিন দেখবি তোর প্রাণটাও চলে যেতে পারে। শোন, নিজের কাজটা করবি, অন্যের কাজ করা দরকার নেই। সেই দিন বিকালে বাদল শামীমের আইডি কার্ড আর তার হাসপাতালের কাজ করার পোশাক নিয়ে আসে ইনচার্জের কাছ থেকে। সন্ধ্যার সময় ডাক্তার স্বপন যখন চলে যাবে তখন সে শামীম আর বাদলকে ডাকে। বাদল, শামীম কিন্তু তোমাদের সাথে থাকবে, বুঝলে? থাকতে পারবে কিসে? আরে পারবে, শামীম এখন থেকে তুমি এদের সাথে থাকবে। আর শোন, ওরা যার কাছে ম্যাচে খায়, আজ থেকে তুমিও ওদের সাথে খাবে। তোমার মতো অনেকে সেই ম্যাচে খায়, বুঝলে? আর সব সময় বাদলের কথা মতো চলবে, মন দিয়ে কাজ করবে, দেখবে একদিন তোমার কপালেও সুখ এসে ধরা দিবে। শামীম কাজ শেষ করে বাদলের পেছন পেছন গেল, যেহেতু শামীমকে বাদলের সাথে থাকা লাগবে। যেতে যেতে বাদল আর ননি গোপাল শামীমকে বলতেছে, শামীম, তুই কি ভূত ভয় পাস? না, পাই না ভয় এসবে। আমরা যেখানে থাকবো তার থেকে 100 হাত দূরেই কিন্তু লাশ কাটা ঘর। আমরা যেখানে থাকবো সেখানে তো আর লাশ কাটে না। না। শামীম আর ওদের সাথে কোনো কথা বলো না। শামীমকে থাকার জন্য আলাদা একটা ঘর দিল ওরা। শামীম সেই ঘরে গিয়ে দেখে সব ঠিক আছে, কারেন্ট আছে, গোসল করার জায়গা আছে, কাপড় শুকানোর জন্য ব্যালকনি আছে। তবে যে বিল্ডিংটা থাকতে দেয়া হয়েছে সেটা অনেক পুরনো। শামীম গোসল করে এসে বাদল আর ননি গোপালের সাথে খেতে গেল। আজ প্রায় 10 দিন থেকে শামীম এই হসপিটালে কাজ করতেছে। প্রায় সবার মন জয় করে নিয়েছে। এখানে অনেক বৃদ্ধ মহিলা পুরুষ কাজ করে। তাদের যদি কাজ করতে কষ্ট হয় তো শামীম তাদের কাজও করে দেয়। কেউ যদি না আসে তার কাজও করে দেয় শামীম। এই 10 দিনে সবার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। সেদিন কাজ করতেছিল শামীম, হঠাৎ করে বাদল এসে বলল একটা লাশ আনতে যেতে হবে। বাড্ডা ডোবায় পাওয়া গেছে। শামীমকে গিয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে বসতে বলল। শামীম বাদল মন্থরের কথা মতো অ্যাম্বুলেন্সে গিয়ে বসার পরপরই নানি, গোপাল, চাঁদ, বাদল, একজন নার্স আর আরেকজন ডাক্তার আসলো। সবাই এসে বসলো। ড্রাইভার গাড়ি চালিয়ে বাড্ডার যেখানে লাশ আছে সেখানে নিয়ে গেল। অ্যাম্বুলেন্স থেকে নেমে দেখে অনেক মানুষ ভিড় জমিয়েছে, আর পুলিশ সবাইকে দূরে সরিয়ে দিতেছে আর বলতেছে কেউ কি দেখেছে কিভাবে মারা গেছে বা কে মেরেছে। কোনো মানুষ কোনো কথাই বলতে পারল না। শামীমকে আর চাঁদকে গ্লোভস, মুখের মাস্ক, শরীরে দেওয়া কাপড় দেওয়া হলো। সেগুলো পরে তারা ডোবায় নামলো। নেমে দেখে এটা একটা মেয়ের লাশ। মেয়েটার শরীরে অনেক আঁচড়ের দাগ আর শরীরের পোশাক অনেক জায়গায় ছেঁড়া, আর মেয়েটা দেখতেও সুন্দর। শামীম আর মেয়েটার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। যখন ডোবা থেকে লাশ তোলা হচ্ছে তখন সবাই যে যার নাক মুখ হাত দিয়ে চেপে ধরল। অনেকে মোবাইল ক্যামেরা বের করে ভিডিও করতেছে, কেউ কেউ ফেসবুক লাইভে গিয়ে সরাসরি দেখাচ্ছে। লাশ দ্রুত গাড়িতে তোলা হলো। পুলিশ বলল, লাশ পোস্টমর্টম হলে রিপোর্ট দিয়েন, আর লাশের কোনো আত্মীয় আসলে তাকে লাশ আগেই দিবেন না, আমাদেরকে জানাবেন। লাশটা স্ট্রাকচারে মাঝে শামীম, ডাক্তার আর নার্স একদিকে, বাকি 3 জন অন্যদিকে।
এদেশে মানুষরূপী জানোয়ারের কোনো অভাব নেই। দেখেছ কিভাবে মেয়েটাকে রেপ করছে? বুঝলাম তোরা তোদের দেহের জ্বালা মিটিয়েছিস, তাই বলে মেয়েটাকে মেরে ফেলতে হবে? স্যার কি মনে হচ্ছে লাশটা দেখে? মানে কবে মারা গেছে আর কতজন এমন জঘন্য কাজ করেছে? মেয়েটা মনে হয় আজ ভোরেই মারা গেছে, আর মেয়েটাকে মনে হয় শ্বাসরোধ করে মারা হয়েছে। এই দেখ গলায় হাতের দাগ, আর মেয়েটাকে মনে হয় 4-5 জন মিলে ধর্ষণ করেছে। এখানে মেয়েটাও দোষ আছে। দেখেন স্যার কেমন পোশাক পরে বের হয়েছিল। এসব ওয়েস্টার্ন কাপড় পরে কোনো ছেলের সামনে গিয়ে গেলে এমন করবেই। স্যার মেয়েটাকে কি ওই জায়গায় দর্শন করে মেরে ফেলা হয়েছে? দেখো এত কিছু তো বলতে পারবো না, তবে মেয়েটাকে মনে হয় না ওখানে কেউ ধর্ষণ করতে পারবে, কারণ ওখানে আশেপাশে দোকানপাট আর বাসা বাড়ি আছে। সম্ভবত মেয়েটাকে গাড়িতে তুলে ধর্ষণ করা হয়েছে। এই দেখো 2 হাতে গাড়ির সিটের রং, আর মেয়েটাকে তাদের মন মতো ধর্ষণ করার পর গাড়ি চলন্ত অবস্থায় মেরে ফেলেছে। এদিকে স্বামী মনে মনে ভাবতেছে সেদিন যে রাতে মেয়েটা ওসব কাজ করতেছিল, তাহলে সেটা কি আর কেউ জোর করে কারো সাথে এমন করলে ধর্ষণ? ধর্ষিতা মেয়েটার লাশ নিয়ে আসার পর লাশটা ময়না তদন্তের জন্য পাঠানো হলো। আর এদিকে প্রত্যেকটা টেলিভিশনে এই ধর্ষণের খবর প্রচার করা হচ্ছে। এই হাসপাতালের একটা নিয়ম আছে, কোথাও থেকে লাশ নিয়ে আসলে যারা লাশ আনে তাদেরকে আলাদা কিছু টাকা দেওয়া হয়। তো সেদিনও লাশ নিয়ে আসার পর বাদলদেরকে মোট 3,500 টাকা দেওয়া হয়। বাদল নিজে নেয় 1,000, চাঁদ 1,000, ননি গোপাল 1,000 আর শামীম 500 টাকা। তখন বাদল শামীমকে বলে, কিরে তুই কয়টা পেলি? ভাই আপনি নিজেই তো আমাকে 500 টাকা দিলেন। আমার কত করে নিলাম? 1000 টাকা করে। তোকে যে ঠকালাম তাতে কি তোর আমাদের উপর রাগ হলো না? ভাই রাগ হইতে যাবো কেন? আপনাদের নিশ্চয়ই টাকার প্রয়োজন বেশি, তাই আপনারা বেশি করে নিলেন, আর আমার এই 500 টাকা খরচ করারও জায়গা নাই। তোর পরিবার নাই? মা বাবা ভাই বোন নাই? তাদের দিবি না? তোর কি টাকার প্রয়োজন সত্যিই নাই? শামীম ওদের কোনো কিছু না বলে মুচকি হাসি দিয়ে সেই জায়গা ত্যাগ করে। শামীম আজ জীবনে প্রথম কাজ করে একসাথে 500 টাকা পেয়ে অনেক খুশি। সেই খুশিতে শামীম হাসপাতালের বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে এসে দেখে একটা 10-12 বছরের বাচ্চা 5 টাকার জন্য মানুষের কাছে হাত পাততেছে। কেউ বাচ্চাটাকে টাকা দিচ্ছে, তো কেউ ধাক্কা মেরে দূরে সরিয়ে দিতেছে। বাচ্চাটাকে দেখে শামীমের মনে মায়া হলো, আর তার নিজের কথাই মনে পড়ে গেল। তাই সে বাচ্চার কাছে এগিয়ে গিয়ে বাচ্চাটাকে তুলে সাইডে নিয়ে আসলো। আমি কোনো কিছু করি নাই, আমারে মারেন না। আমি আর কারো কাছে খাওয়ানোর জন্য টাকা চাইবো না, কারো কাছে যাবো না, তবু মারবেন না। আরে আরে তুই কান্না করস কেন? আমি কি তোরে মারতে চাইছি নাকি? কান্না থামা। আচ্ছা তুই মানুষের কাছে হাত পাইতে ভিক্ষা করতেছিস কেন? তোর বাপ মায়ে কই? আমার বাবা মা কেউ নেই, সবাই আমারে বেজন্মা বলে। আমার নাকি একটা ভিখারি মহিলা ডাস্টবিনে পাইছিল, তারপর তিনি আমারে কিছুটা বড় করার পর ময়রা যান। তার একটা মাইয়া আছে, সে আমারে ভাই বইরা ডাকে। আজ 3 দিন ধরে ঘরে খাওয়ার নেই, তাই মানুষের কাছে হাত পাই, তা ভিক্ষা চাই। স্বামী বাচ্চাটার কথা শুনে অবাক। একটা শিশু বাচ্চাকে ডাস্টবিনে একজন মা কেমন করে ফালিয়ে যেতে পারে? শামীম তো জানে মায়ের কাছে 4,000টা সন্তান সমান, কাউকে কারো চেয়ে কম ভালোবাসে না। প্রত্যেকটা মা তার পেটের সন্তানকে নিজের বুক দিয়ে আগলে রাখে। শামীম তো জানে না এটা ঢাকা শহর, রাতের আধারে এখানে অনেক অবৈধ কাজ হয়। হয়তোবা কোনো প্রেমিক প্রেমিকার গোপন কাজের ফসল এই ছেলেটা। নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে। তোর বোন এখন কই আছে? বস্তিতে ঘরে আছে। তোর বোনের নাম কি আর বয়স কত? ওর পুতুল আর আমার মতোই বয়স ওর। তোর নাম কি? আর তোরা 2 বোন কি পড়াশোনা করস? আমার নাম সোহাগী। আমরা দুজনে আগে পড়তাম, এখন টাকার অভাবে পড়তে পারি না, এখন নিজেই খাইতে পারি না, আর পড়মু কেমনে? তাই দুজনে 2টা সাহেবের বাসায় কাজ করি। শোন, আজ থেকে এসব কিছু করবি না। এই যে ধর, এখানে 500 টাকা আছে, পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বললাম, এটা দিয়ে আপাতত 2 বোন কয়দিন চল, আর এখন থেকে প্রতিদিন স্কুল যাবি।
মাস শেষে তোদের পড়াশোনার খাওয়ানোর টাকা আমি দেবো। সোহাগী শামীমের কাছ থেকে টাকা নিয়ে শামীমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। শামীম সোহাগীর মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতে মানা করলো, আর সেখান থেকে যাওয়ার আগে সোহাগীকে বলল, আমি ওই যে হাসপাতালটা দেখতেছিস, ওইখানে কাজ করি। কখনো কোনো দরকার হলে আমার কাছে আসবি, বুঝলি? আর মাস শেষে তোদের দু বোনের যত টাকা লাগবে আমারে কবি, আমি দেবো। সোহাগীকে বিদায় দিয়ে শামীম আবারও হাসপাতালে চলে আসে। এসেই বাদল, চাঁদ, ননি গোপালের সামনে পড়ে। তখন তারা তিনজনই শামীমকে প্রশ্ন করে, তোর টাকা 500 কে? কেন? বাইকর টাকা কই তোর? টাকাটা কি খরচ করেছিস নাকি তোর কাছে আছে? তোমাদের বলতে যাবো কেন? এত ভালো মানুষ সাজিস না শামীম। তুই যে টাকা ওই রাস্তার মেয়ের টাকা দিলি তা আমরা তিনজনই দেখছি। ওই শালার বাচ্চাটা তোর কি লাগে, যার জন্য তারে সব টাকা দিয়ে দিলি? নিজে চলবি কি দিয়ে এখন? তোর পরিবারকে বুঝি টাকা পয়সা লাগে? এইভাবে অন্যকে টাকা দিয়ে মাস শেষে তোর কাছে একটি টাকাও থাকবে না, বুঝলি? আল্লাহ আছে, তিনি আমাকে চালাবেন। টাকা তো আর কোনো বাজে কাজে নষ্ট করে নাই। আমাকে দিয়ে ওই মাসুম বাচ্চার উপকার হয়েছে। আমি তো খেতে পারবো, ওই বাচ্চাটা কি খেতে পারতো আমি টাকাটা না দিলে? শামীম ওদেরকে আর কোনো কিছু না বলে মুচকি হেসে কাজে লেগে পড়ে। দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়। দুপুরে খাওয়ার সময় সবাই যখন একসাথে খাবার খাচ্ছে, তখন বাদল ওই ধর্ষিতা মেয়েটার সব খবর নিয়ে আসে। বাদল সবাই এক এক করে সব কথা বলতে লাগলো। চাঁদ, ননি, গোপাল, শামীম, সেদিন যে লাশটা নিয়ে আসলাম তার পরিচয় পাওয়া গেছে। মেয়েটাকে তার কলেজের 4 জন বন্ধু ধর্ষণ করে, তার মধ্যে তার প্রেমিকও ছিল। ওই ছেলেগুলোর মধ্যে একজনের জন্মদিন ছিল। সেই উপলক্ষে ছেলেটা একটা মদের বারে পার্টি দেয়, তাতে সবাই উপস্থিত থাকে। এতে করে সবাই মদ পান করে মাতাল হয়ে যায়। সেই সুযোগে মেয়েটাকে তার বয়ফ্রেন্ড গাড়িতে সেক্স করে। বাকি বন্ধুগুলো দেখতে পেয়ে ভিডিও করে, আর ভিডিও করার পর মেয়েটাকে ব্ল্যাকমেল করে। মেয়ে শত মানা করার পরেও তারা মেয়েটার কথা শোনে না, আর তার বয়ফ্রেন্ডকে ওই 4 জন গাড়ির সিটের সাথে বেঁধে রেখে সারা রাত গাড়ি চলন্ত অবস্থায় ধর্ষণ করে। তবে ধর্ষণ করার এক পর্যায়ে ওর 4 জনের মধ্যে একজন গলা চেপে ধরে। ধর্ষণ করার অবস্থায় মেয়েটার মৃত্যু হয়, আর ওরা মেয়েটাকে ওই ডোবায় ফেলে দিয়ে চলে যায়, আর মেয়েটা বয়ফ্রেন্ডকে নিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে চলে যায়। দাদা, তুমি এত কিছু জানলে কি করে? ডাক্তার স্যার বলল, আর টিভিতে দেখাচ্ছে। এই খবর তো পুরো নেট ছড়িয়ে গেছে, আর পুলিশ মেয়েটার বয়ফ্রেন্ড সহ তার বাকি 4 বন্ধুকে ধরেছে, এবং ভিডিও পুলিশের কাছে আছে। বাবা মায়ের টাকা পয়সা থাকলে যে ছেলে মেয়ে নষ্ট হয়, এটাই তার বাস্তব উদাহরণ। আমাদের বাবা মায়ের টাকা পয়সা নাই, তাই আমরা এমন বাজে কাজ করার সাহস পাই না। ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে নষ্ট করেছে ওই সকল বাবা মা। আজ রাস্তাঘাটে আনাচে কানাচে কত মানুষ না খেয়ে আছে, সেদিকে দেখবে না। ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে রূপচর্চা করে নেশা করো, মেয়েদের নিয়ে ফুর্তি করো এইসব। আর আমাদের মতো গরিব ঘরের ছেলে মেয়ে বাবা মায়ের মুখে হাসি ফুটানোর জন্য দূর দূরান্ত থেকে শহরে এসে সামান্য কয়টা টাকার জন্য কাজ করে। এইসব নীতি বাক্য বলে কোনো লাভ হবে না। যে ভালো হওয়ার সে এমনিতেই ভালো হবে, যে খারাপ তাকে শত চেষ্টা করেও ভালো করা যাবে না। আর এইসব কথা আমরা যত এখানে বলি না কেন, কেউ শুনেও না, কেউ ভালো হবেও না। শামীম এদের কথা শুনে অবাক। সত্যি কি টাকা পয়সা থাকলে মানুষ খারাপ হয়? না, এরা কিসের দুঃখে মিথ্যা কথা বলতে যাবে? আসলে তো ঢাকা শহরে যার 20 তলা বিল্ডিং আছে, সে মাস শেষে কত টাকা পায় একবার ভেবেছেন? মাস শেষে কি তার সব টাকা ব্যয় হয়? কখনোই না। তাই তাদের ছেলে মেয়ে ঘুম থেকে 12টায় উঠবে না তো কার ছেলে মেয়ে উঠবে? ওদের ছেলে মেয়ে নেশা করবে, মেয়ে নিয়ে ফুর্তি করবে, ঘরে বউ রেখে বাইরে মেয়ের সাথে রাত কাটাবে, আরও কত খারাপ কাজ করবে। তারা তো রাজনৈতিক নেতা হবে, সন্ত্রাসী তৈরি তারা করবে এই টাকার বিনিময়ে। তারা খুন করলেও টাকার বিনিময় ছাড়া পেয়ে যাবে। তাই বলে সবাই না, 100-র মধ্যে 70টা পরিবারের ছেলে মেয়ে এমন উশৃঙ্খল হয়। বাবা মা যদি সঠিক শিক্ষা দিত তাহলে সন্তান ভালো হতো। এইসব বাবা মা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। দেখতে দেখতে আজ 3 মাস ধরে এই হাসপাতালের কাজ করতেছে শামীম। এই 3 মাসে কমপক্ষে শামীম 30টার বেশি লাশ আনতে গিয়েছে। শামীমের টাকা দিয়ে পুতুল আর সোহাগী পড়াশোনা আর খায়। শামীম এই 3 মাসে হাসপাতালের অনেকের কাজ করে দিয়েছে।
যে আসে নাই তারও কাজ শামীম করে দিয়েছে। অনেক বয়স্ক পুরুষ মহিলারাও কাজ করে দিয়েছে। মোট কথায় কম বেশি সবাইকে শামীম সাহায্য করেছে। এতে করে সবাই শামীমকে ভালোবাসে। একদিন বিকেলবেলা সবাই হাসপাতালের বাইরে এসে ঝাড়ু দেওয়া মোছা এসব করতেছে। কাজ করতে করতে একসময় সবাই ক্লান্ত হলে যে যার মতো করে যেখানে পায় সেখানেই বসে। হঠাৎ শামীম দেখতে পায় হাসপাতালে ঢোকার ছোট্ট সিঁড়ির উপর 19-20 বছরের একটা মেয়ে কান্না করতেছে। তা দেখতে পেয়ে তার কাছে গেল শামীম। বোন, আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা মাথা তুলে শামীমকে দেখে আবারও আগের মতো করে কান্না করা শুরু করে দিয়েছে। শামীম আবারও মেয়েটাকে কান্না করার কথা জিজ্ঞেস করলে বলে, আমি কেন কান্না করতেছি আপনার তা না জানলেও চলবে। আর আপনাকে বললে কি আমাকে সাহায্য করবেন নাকি? আমি তো অনেক ছোট মানুষ বোন, তারপরে যদি আপনাদের সাহায্য করার মতো হয় তো আমি সাহায্য করার চেষ্টা করব। আমারে বলতে পারেন। মেয়েটা এবার শামীমের কথা শুনে রেগে গিয়ে বলল, আপনি আমার কে হন যে আপনাকে আমার বলতে হবে? আপনি জানতো এখান থেকে। আমার কাছে কি শুনি? অন্য কোথাও গিয়ে মরুন। শামীম মেয়েটার এমন কথা শুনে মোটেও মন খারাপ করল না। তার কারণ তো জানেন, এসব কথা শুনতে শুনতে বড় হয়েছে। কেউ আঘাত দিয়েও কথা বললে শামীম কিছু মনে করে না। আমারে আপনার ভাই হিসেবে বলতে পারেন। আর দয়া করে কান্না থামাইয়া আমার একটু কোন কি সমস্যা হয়েছে? মেয়েটা শামীমের কথা শুনে অবাক, কারণ তাকে অপমান করে কথা বলার পরও তাকে সাহায্য করতে চাচ্ছে, এমন তাকে বোনও বলতেছে। এবার মেয়েটা আরো জোরে কান্না করে বলতে লাগলো। ইতিমধ্যে মেয়েটা আর শামীমের কাণ্ড দেখে সবাই এসে জড়ো হয়েছে। আমার মা গতকাল সন্ধ্যায় মারা গেছে। আমার কাছে যা টাকা ছিল তার সব দিয়ে চিকিৎসা আর ওষুধ কিনতে শেষ হয়ে গেছে। আমার আর মায়ের স্বর্ণের যত জিনিস ছিল সব বিক্রি করে দিয়েও মাকে বাঁচাতে পারি নাই। বোন, আপনার বাবা কই? আর আপনার মায়ের কি হয়েছিল? বাবা তো অনেক আগেই মারা গেছে। আর আমার মায়ের ক্যান্সার হয়েছিল। এখন হাসপাতালে কর্তৃপক্ষ টাকা ছাড়া লাশ দিতে চাইতেছে না। বিশ্বাস করেন ভাইয়া, আমার কাছে একটি টাকাও নাই। এই কথা বলতে বলতে মেয়েটা কেঁদে ফেলল। কত টাকা? 3000 টাকা। আমি দেব, একটু অপেক্ষা করেন, আসতেছি। স্বামী মেয়েটাকে বসিয়ে রেখে দৌড়ে তার থাকার রুমে গিয়ে সেখান থেকে 5000 টাকা নিয়ে আসলো। এসেই মেয়েটার হাতে টাকা 5000 দিল। মেয়েটা প্রথমে টাকা নিতে না চাইলেও পরে শামীমের জোড়াজুড়িতে টাকা নিল। তারপর মেয়েটা গিয়ে হাসপাতালের সব ফর্মালিটি পূরণ করে তার মায়ের লাশ অ্যাম্বুলেন্সে তোলে। তারপর আবারও শামীমের কাছে আসে। এবার শামীম তার কাজ করা নিয়ে ব্যস্ত। মেয়েটাকে আশা দেখে সবাই কাজ করা বন্ধ করে দিল। ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নাই। নিজের মায়ের পেটের ভাইও মনে হয় এমন বিপদে পাশে দাঁড়াবে না। ভাই বলছেন আবার ধন্যবাদ দিতেছেন? এটা কোনো কথা হলো নাকি? একটা ভাই তার একটা বোনের বিপদে এগিয়ে এসেছে। আপনি যে আমাকে এতগুলো টাকা দিলেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই বেশি বেতনের টাকার চাকরি করেন না। এখন আপনার পরিবার আর আপনি চলবেন কেমন করে ভাইয়া? আমার কোনো পরিবার নেই এই দুনিয়াতে, আমি এতিম। এখান থেকে কাজ করে যা বেতন পাই সব টাকা আমার জমে। আমি যে কাউকে টাকা দেব এমন কোনো আপনজন নাই আমার। তাই প্রতি মাসে বেতনের কিছু টাকা মাদ্রাসা, এতিমখানা আর 2টা মেয়ের পড়াশোনা আর খাওয়ার জন্য দেই। বাকি টাকা নিজের কাছে থাকে। যদি কোনো মানুষ বিপদে পড়ে তাকে সাহায্য করি। শামীমের এমন কথা শুনে সবাই শামীমের দিকে কেমন করে তাকাচ্ছে। আসলে এতদিন থেকে কাজ করে কেউ জানেই না শামীম এতিম। সবাই শামীমের কথা শোনার জন্য আগ্রহ বেড়ে গেল। কি বলেন ভাইয়া আপনি এসব? সত্যি বলতেছি, তোমার যদি সময় থাকে তাহলে সব কথা বলবো। বলেন, সব শুনবো আমি। সবাই সবার কাজ ফেলে দিয়ে এগিয়ে আসলো শামীমের কাহিনী শোনার জন্য। শামীম এক এক করে তার জীবনের সব কথা বলে ফেলল। সেখানে থাকা সাধারণ মানুষ এবং যারা হাসপাতালের ক্লিনারে কাজ করে সবাই কেঁদে ফেলল। সাথে মেয়েটা তো সেই শুরু থেকে কান্না করতেছে। শামীমের এমন করুণ নিষ্ঠুর কাহিনী শুনে বাদল আর ননি গোপাল এসে শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারা বুঝতে পারল কেন শামীমকে কম টাকা দিলেও মন খারাপ করে না, কেন শামীম সবার কাজে সাহায্য করে, কেন শামীম একটুতেই ভয় পেয়ে যায়।
কেনই বা শামীম সবার কথা মুখ বুজে সহ্য করে? কেনই বা শামীম অন্য সবার মতো রাগ করে কথা বলে না? চাঁদ তো শামীমকে সেই মেয়ে দুটোকে সাহায্য করা থেকে পছন্দ করত, আর আজ শামীমের এমন ঘটনা শুনে সে তো শামীমকে পারে না তার বুকের ভেতরে লুকিয়ে রাখে। আপনি কি আমার ভাই হবেন? আমারও তো আজ থেকে এই দুনিয়াতে আর কেউ রইল না। এই তো ভাই বলতেছেন, আবার বলতেছেন কেউ নাই দুনিয়াতে। আমি আপনার ভাই হওয়ার জন্য প্রস্তুত। মেয়েটা এবার সবাইকে অবাক করে দিয়ে শামীমকে জড়িয়ে ধরল আর শামীমের বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। তারপর শামীম কাজ করা বাদ দিয়ে মেয়েটা সহ তার বাসায় গেল। তারপর মেয়েটার মায়ের কাফনের কাপড় কেনার অন্য মহিলা ডেকে এনে গোসল করানো, তারপর মুন্সি এনে জানাজা পড়ানো, সব শামীম নিজের ছেলের মতো করে করল। বোন, এত কিছুর মাঝে তোমার নাম আর তুমি কি করো তা তো জানাই হলো না। আমার নাম তৃপ্তি। আমি মেডিকেল স্টুডেন্ট, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2য় বর্ষে পড়ি, কিন্তু আজ থেকে মনে হয় না আর পড়তে পারবো। কেন পারবেন না? কারণ মেডিকেল পড়তে অনেক টাকা লাগে, এত টাকা কোথায় পাবো? আর টিউশন করেও পড়তে পারবো না। ওই টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করে লাগবে না, আপনি মেডিকেল পড়তে থাকুন, আমি আপনার পড়াশোনার টাকা দেব। কি বলেন এসব ভাইয়া? এত টাকা আপনি দিতে পারবেন না। তাছাড়া প্রতি মাসে অনেক টাকা লাগে আমার পড়াশোনা, টিউশন, বই, খাতা, কলম। বোনের জন্য যদি এই সামান্যটুকু পড়তে না পারি তাহলে কিসের ভাই আমি? আপনি আপনার ফোন নাম্বার দেন, প্রতি মাসে আপনাকে আমি টাকা পাঠিয়ে দেব। নিব না আপনার টাকা যতক্ষণ আপনি আমাকে তুই করে বলতেছেন, কারণ আমি আপনার ছোট আর আমি আপনাকেও তুই আর তুমি করে বলবো। ঠিক আছে, তুই করে বলবো। তৃপ্তিকে কান্না করতে মানা করে শামীম, কারণ পৃথিবীতে কোনো প্রাণ চিরস্থায়ী নয়। আসার সিস্টেম আছে কিন্তু যাওয়ার সিস্টেম নাই। তৃপ্তিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শামীম তার থাকার রুমে চলে আসে। আসার আগে তৃপ্তি ফোন নাম্বার নিয়ে আসে শামীম। সেদিন তৃপ্তির কাছ থেকে শামীম বিদায় নিয়ে আসার পর শামীম অনেকটা খুশি ছিল। তার কারণ হলো এতদিন আপন বলতে তার আব্বা আর সুপ্রিয়া ছিল, এখন তার আরও একজন আপন ব্যক্তি হয়ে গেল। এই অচেনা শহরে এমন করে কাউকে আপন হিসেবে পাবে তা কখনো কল্পনা করতে পারেনি শামীম। পরের দিন শামীম কাজ করতে এমন সময় কোথা থেকে যেন চাঁদ দৌড়ে এসে পেছন থেকে শামীমকে জড়িয়ে ধরল। শামীম প্রথমে ভেবেছিল বাদল বা ননি গোপাল হবে, যখন ঘুরল তখন দেখল চাঁদ তাকে জড়িয়ে ধরেছে। সাথে সাথে চাঁদকে ছাড়িয়ে নিয়ে পেছনে পিছিয়ে গেল। আর তাদের এমন কাণ্ডে সেখানে থাকা রুগী আর তাদের আত্মীয় স্বজনরা দেখতে লাগলো। এই তুই এভাবে আমাকে পেছন থেকে জোর ধরলি কেন? এবার চাঁদ শামীমকে সামনে থেকে জড়িয়ে ধরল। শামীম তো এবার পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। চাঁদকে ছাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু না, চাঁদকে সরাতে পারতেছে না তার বুক থেকে। এদিকে তখন পুরো হাসপাতালে কাজ করা সবাই জেনে গেছে চাঁদ শামীমকে সবার সামনে জড়িয়ে ধরেছে। সবাই এমন কথা শুনে অবাক, কারণ চাঁদ ওর জীবনেও ছেলেদের সাথে মিশে না, আর শামীম তো বোকাশোকা একটা ছেলে, কেউ কোনো কিছু মেলাতে পারতেছে না। তাই সবাই কাজ ফেলে সত্যি কি এমন ঘটনা ঘটেছে কিনা তা দেখতে আসলো। এক এক করে সবাই এসে দেখে চাঁদ শামীমকে জড়িয়ে ধরে আছে আর শামীম চাঁদকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতেছে। দেখ চাঁদ, সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে, দয়া করে আমার সাইডে দে, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। আরে দেখুক, সমস্যা নেই, আমার তো ওর বুকে থাকতে ভালো লাগতেছে। তোর দুটো পায়ে পড়ি, আমার সাইডে দে, আমার ভালো লাগতেছে না, এসব করা ঠিক না। দেখ স্যারে দেখলে আমার কাজ থেকে বাইর করে দিব। শামীমের চোখের পানি যখন চাঁদের কাঁধে পড়ল তখন চাঁদের হুঁশ আসলো। চাঁদ তাড়াতাড়ি শামীমকে ছেড়ে দিয়ে চারিদিকে তাকিয়ে দেখে ডাক্তার, নার্স, ওদের সাথে যারা কাজ করে তারা সবাই কেমন করে দেখতেছে। এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে চাঁদ জীবনেও শামীমকে আবেগের বশে জড়িয়ে ধরত না। চাঁদকে যে ডাক্তার আর নার্সরা ছেলে কুপ্রস্তাব দিয়েছিল তারা চাঁদের দিকে অগ্নিমূর্তি হয়ে দেখতেছে। আশেপাশের অনেকে বিষয়টা মনে হয় ভালোভাবে নিতেছে না, তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চাঁদ সবাইকে উদ্দেশ্য করে বলছে, এখানে যারা আছে তাদের সবাইকে বলতেছি আমি শামীমকে ভালোবাসি আর শামীম আমাকে ভালোবাসে। কালকে একটু দুজনের মাঝে রাগারাগি হওয়ার কারণে তাই আজ
ওর রাগ ভাঙাতে আমাকে বসে জড়িয়ে ধরেছি। আর একটা কথা, স্বামীকে এখন থেকে কেউ খারাপ ব্যবহার আচরণ জোর জবরদস্তি করতে পারবে না। আর একটা কথা, স্বামীকে নিয়ে কেউ স্বপ্ন দেখবেন না, কারণ স্বামী শুধু আমার। কই, আমরা তো এর কিছুই জানি না। আর কালকে তো তোরা দুজন হাসি খুশি ছিলি। আরে যারা প্রেম করে তারা সবার সামনে এসব করে নাকি? আর এতদিন বলি নাই, এই গাথার জন্য তার নাকি লজ্জা করে, আর কেউ জানলে নাকি চাকরি থেকে বের করে দিবে। শামীম, চাঁদ যা বলল তা কি সত্যি? চাঁদ এবার শামীমকে বিড়বিড় করে বলল, বড় যে সত্যি, তা না হলে এবার সত্যি সত্যি চাকরি থেকে বের করে দিবে, বুঝলি? হ্যাঁ স্যার, সত্যি। যাই হোক, তোমার জীবনে তাহলে এখন কেউ থাকতেছে যে তোমার সব দিক খেয়াল রাখবে। আমি মনে মনে এটাই চাইছিলাম, তোমার মতো সহজ সরল ছেলের জীবনে এমন কেউ আসুক যে তোমাকে ভালো রাখতে পারবে। আর সেই হিসাবে তোমার জন্য চাঁদ পারফেক্ট। আর আপনারা যে যার কাজে চলে যান, আর স্যার ওদেরকে ওদের মতো থাকতে দেন। আপনিও চলুন স্যার। ডক্টর স্বপনের কথা মতো যে যার কাজে লেগে পড়ল। এদিকে ছড়িয়ে গেল শামীম আর চাঁদ একে অপরকে ভালোবাসে। সবাই বিষয়টা সাদরে গ্রহণ করেছে। তারাও চায় শামীমের মতো একটা দুঃখী ছেলে সুখী হোক, আর চাঁদও একটা ভালো ছেলে পেয়েছে। চাঁদ শামীম, এসবের মানে কি? ভাই বিশ্বাস করেন, চাঁদ যা বলছে সব মিথ্যা। আমি ওরও কোনো ভালো টালো বাসি না। ওই হঠাৎ কইরা কই থেকে যেন আইসা আমারে জড়িয়ে ধরছিল। এই বলো, চুপ থাক তুই। দাদা, আমি শামীমকে সেই আশেক আগের থেকে পছন্দ করি, কিন্তু কাল যখন ওর পুরা জীবন কাহিনী শুনলাম তখন নিজেকে সামলানোর দায় হয়ে গিয়েছিল। একটা মানুষ কতটা বোকা হয়, একটা মানুষ কত জনের জন্য নিজেকে বিলিয়ে দেয় আর কত কষ্ট সহ্য করে। তাই আমিও ভাবলাম ওকে আমি বিয়ে করব, কিন্তু তার আগে ওর সাথে প্রেম করে আগে চালাক বানাবো আর দুনিয়াটা চেনা শেখাবো। বাদলদা বলল, আমিও চাই তুমি শামীমের পাশে সবসময় থাকো। তোরও যেমন এই দুনিয়াতে তোর মা ছাড়া কেউ নেই, আর শামীমেরও তো। আমি জানি দাদা, তোমারে এ নিয়ে চিন্তা করতে হবে না। বাদল চলে গেলে শামীম আবারও ওর কাজে মনোযোগী হয়। শামীম চাঁদকে কখনো ভালোবাসবে না, কারণ সে তো সুপ্রিয়াকে ভালোবাসে, আর ওই একজনকে আজও শামীম ভুলতে পারে নাই। আবার এই ভাঙা মনটা নিয়ে জীবনে দ্বিতীয় কাউকে ভালোবাসাটা বোকামি ছাড়া কিছুই না। এভাবে চলতে থাকে দিনের পর দিন। প্রতিদিন চাঁদ এসে শামীমের কাজে বাধা দেবে। কখন কিভাবে শামীমের কাছে এসে কান টানবে, চুল টানবে, গাল টানবে, হাতে পিঠে চিমটি কাটবে। আর বেচারা শামীম চাঁদের এসব অত্যাচার মুখ বুজে সহ্য করবে, তবুও চাঁদকে কোনো কিছুই বলবে না। চাঁদ প্রতিদিন শামীমকে ভালোবাসি বলে, কিন্তু শামীম চাঁদকে কোনোই কিছুই বলে না। শামীমের কাছে এখন ভালোবাসা কথাটা অনেকটা ঘৃণায় পরিণত হয়ে গেছে। শামীম প্রতি মাসে কষ্ট করে হলেও বেশি কাজ করে, হলেও টাকা রোজগার করতে থাকে। শামীম মাস শেষে সবার আগে পুতুল আর সোহাগীকে টাকা দেয়, তারপর তৃপ্তিকে টাকা দেয়। তৃপ্তির সাথে প্রতিদিন চাঁদের ফোন দিয়ে কথা বলে শামীম। শামীম আর তৃপ্তির সম্পর্ক নিজের ভাই বোনের সম্পর্কের চেয়ে অনেক কিছু হয়ে গেছে। চাঁদও তৃপ্তিকে বলে দিয়েছে যে শামীমকে ভালোবাসে, কিন্তু শামীম রাজি হয় না। এই নিয়ে তৃপ্তির সাথেও প্রতিদিন ঝগড়া হয় শামীমের। তৃপ্তি চায় শামীমের পাশে কেউ থাকুক, শামীমকে সাপোর্ট দিক, কিন্তু শামীম বুঝতেই চায় না। আর কেন বুঝতে চায় না তা তো বুঝতে পারছেনি। এই এত কিছুর মাঝেও কিন্তু শামীম তার আব্বার জন্য প্রতিদিন কান্না করে, যা কেউ জানে না। সে এখনও সুপ্রিয়া আর তার কাটানো সময়গুলোর কথা খুব ভাবে। সুপ্রিয়া আর তার আব্বার কথা সারাদিনে একবারও মনে না পড়লে রাত হলেই মনে যায়, আর তখনই কান্না করে শামীম। 5 ওয়াক্ত নামাজে শামীম আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, তার আব্বা আর সুপ্রিয়া যেন ভালো থাকে, সুখে থাকে। শামীম, বাদল, চাঁদ আর ননি, গোপাল একসাথে আজ কাজ করতেছে। সেই সময় ডক্টর স্বপন এসে ওদেরকে বলতেছে কুলির বিশ্ব রোডের পাশের একটা প্ল্যাটে লাশ আনতে যেতে হবে। তারা 4 জন সেখানে কাজ বাদ দিয়ে অ্যাম্বুলেন্সে গিয়ে বসলো। আজ তাদের সাথে ডক্টর স্বপন যাবে আর অন্য একটা নার্স ছেলে যাবে। তারা সেই ফ্ল্যাটে চলে আসলো। এসে দেখে পুলিশ রুমের বাহিরে লাল ফিতা আর হলুদ ফিতা দিয়ে বাউন্ডারি দিয়েছেন, যাতে কেউ যেতে না পারে।
ডক্টরকে আসতে দেখে পুলিশ ওদেরকে যেতে দিল। ভেতরে গিয়ে দেখে একটা 3 বছরের ছোট্ট বাচ্চা, একটা মহিলা আর একটা পুরুষের লাশ। 3জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ডক্টর স্বপন ভালো করে লাশ 3টাকে দেখল, দেখে অনেক তথ্য সংগ্রহ করলো। তারপর লাশ 3টা নিয়ে ওরা হাসপাতালের মর্গে চলে এলো। সেদিন লাশ নিয়ে আসার পর ডক্টর স্বপনকে লাশের ময়না তদন্তের দায়িত্ব দেয়। তাই তিনি শামীমকে তার বাসায় পাঠান তার মেয়ের জন্য সকলে নেওয়া সোনার নূপুর আর জামা নিয়ে। শামীমকে একটা ঠিকানা লিখে দেয় ডক্টর স্বপন। সেই ঠিকানা একটা সিএনজিওয়ালাকে দেখালে তিনি শামীমকে সেই ঠিকানায় পৌঁছে দেন। নিচে আগে থেকেই দাঁড়িয়েছিল ডক্টর স্বপনের বউ, মেয়ে আর ছেলে। শামীম ওদের কাছে ওসব দিয়ে একটু সামনে গেল কিছু খেতে। আসলে অনেক রাত হয়েছে, তাই একটা দোকানে গিয়ে হালকা কিছু খেলো শামীম। বাইরে সেই বৃষ্টি হচ্ছে আর রাতও অনেক হয়ে গিয়েছে। শামীম তাই আর সেই দোকানে দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করে দিল। আসলে এত রাতে তার ওপর আবার বৃষ্টি, কোনো গাড়ি পাওয়া দুষ্কর। হাঁটতে হাঁটতে শামীম প্রায় অনেক দূরে চলে গেছে। একটা জায়গা থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, কিন্তু কে চিৎকার করতেছে বা কি বলতেছে শামীম আর কিছুই বুঝতে পারতেছে না। শামীম সামনে যত এগিয়ে যাচ্ছে চিৎকারটা ততই বেশি প্রকট হতেছে। এক পর্যায়ে শামীম রাতের অন্ধকারে বিজলি চমকানোর আলো দেখতে পেল। কিছু লোক হাতে ধারালো ছুরি নিয়ে একটা মহিলাকে মারতে যাচ্ছে, আর মহিলাটা নিজের জীবন বাঁচাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে আর দৌড়াচ্ছে। শামীম এমন দৃশ্য দেখে রাস্তার পাশে কিছু খুঁজতে লাগলো, কিন্তু না, সেখানে কোনো কিছুই পেল না। তাই পাশের একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, তার পাশে গিয়ে দেখলো মোটা রডের টুকরো, সেটা হাতে নিয়ে সামনে গেল। মহিলারা শামীমকে দেখতে পেয়ে শামীমের পেছনে লুকিয়ে বলতেছে, বাবা, আমাকে এদের হাত থেকে বাঁচাও। এই তোর যদি জানের মায়া থাকে তাহলে সামন থেকে সরে যা আর ওকে আমাদের হাতে তুলে দে। তোদের যদি মার খেতে ইচ্ছে না হয় তো তোরা এখান থেকে চলে যা। এক পর্যায়ে ওই 7 জন লোকের সাথে শামীমের তুমুল মারামারি লেগে গেল। শামীম ওদের সাথে একাই পেরে উঠতেছে না। ওদের হাতে শামীম মার খেতে থাকলো, তবুও শামীম ওদেরকে মহিলার সামনে যেতে দিতেছে না। এভাবে হাতাহাতি প্রায় 10-15 মিনিট হলো, তবুও শামীম ওদেরকে মহিলার দিকে এগোতে দিতেছে না। শামীম সমানে হাতে থাকা রডটা ঘোরাতে থাকলো। একসময় একজন লোক শামীমের বাম কাঁধের ঠিক নিচে দিল এক কোপ, আর শামীম তখন ডান হাতের রড ফেলে দিয়ে চেপে ধরল কেটে যাওয়া জায়গাটা। সন্ত্রাসীগুলো যখন মহিলাকে মারতে যাবে ওই সময়ের মধ্যে 4টা পুলিশের গাড়ি আসে আর সাথে সাথে ওদের পায়ে গুলি করে, আর তখন সন্ত্রাসীগুলো মাটিতে পড়ে যায়। মহিলাটাকে আর মারতে পারে না। গাড়ি থেকে একজন বয়স্ক পুলিশ মহিলাটার কাছে এসে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি ঠিক আছো তো শাহানা? তোমার কোনো হয়নি তো? আমি ঠিক আছি, আমার কোনো হয়নি। ভাগ্যিস তোমাকে ফোন করার সাথে সাথে তুমি চলে এসেছো। তোমাকে কত করে মানা করেছি একাই কোথাও যাবে না। এমনিতে তুমি এই সন্ত্রাসীর লিডারকে ফাঁসির আদেশ দিয়েছ, তারা কি তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে? তুমি বলো। তুমি একজন পুলিশ হয়ে এদিকে ভয় করতেছো? আমি একজন জজ, আর আমার কাছে সত্য মুক্তি আর মিথ্যার সাজা। আমি নিজের জীবনের পরোয়া করি না সানোয়ার। ও দোষ করেছে, তাই ওর দোষের সাজা ও পেয়েছে। এতক্ষণে শামীম বুঝতে পারল এনারা স্বামী স্ত্রী। এদিকে যে শামীম কাতরাচ্ছে সেদিকে ওদের কোনো খেয়াল নাই। যখন একটা পুলিশ শামীমকে ধরতে যাবে তখন শামীম বলল, স্যার, আমি কোনো করি নাই, বিশ্বাস করেন, আমারে ধরেন না স্যার। শামীমের এমন আকুতিতে মহিলার আর ওই পুলিশের ধ্যান ভাঙল। তখন পুলিশকে বলল শামীমকে ছেড়ে দিতে। তারপর ওনারা দুজনেই এগিয়ে আসলো শামীমের কাছে। এসে দেখে শামীমের অনেকখানি কেটে গেছে। আশেপাশে কোনো হাসপাতাল বা ক্লিনিক না থাকায় তারা জোর করে শামীমকে ওদের বাসায় নিয়ে গেল। একে তো শামীমের হাত কেটে গেছে, তার উপর বৃষ্টিতে ভিজেছে, তাই ওই মহিলা শামীমের গা থেকে শার্টটা খুলে দিয়ে শামীমকে নিজ হাতে ড্রেসিং করে দিতে লাগলো। ড্রেসিং করা শেষে যখন মহিলা শামীমের দিকে ভালো করে দেখবে সেই সময় শামীমের গলায় থাকা সোনার চেনটার দিকে তার চোখ আটকে গেল, আর তিনি চেনটা হাতে নিয়ে দেখতে লাগলো। আর ফারিন এই নামে কাকে যেন ডাকতে লাগলো। তারপর একটা মেয়ে প্রায় শামীমের চেয়ে 3-4 বছরের বড় হবে, সে চলে আসলো শাহানা বেগমের কাছে। মাম্মি, এভাবে ডাকতেছো কেন? কি হয়েছে? তোমার কোনো সমস্যা?
তোর গলার চেনটা খুলে দে তো আমাকে। ফারিন তার গলার চেন খুলে তার মায়ের কাছে দিল। শামীম এদের এসব কাহিনী দেখে একটু ভয় পেয়ে গেল। তখন শাহানা বেগম শামীমের গলার চেন আর ফারিনের গলার চেন একসাথে করে দেখতে থাকলো। ফারিনের গলার চেন আর শামীমের গলার চেন হুবহু এক। তুমি তোমার গলার এই চেনটা কোথায় পেয়েছো? আমার আব্বা যখন আমার পাইছিল তখন নাকি এই চেন আমার গলায় ছিল, আর সাথে এই ফটোটা। তার ছোটবেলার ফটো বের করে একেবারে সরলভাবে বলল কথাটা শামীম। তখন শাহানা বেগম শামীমের হাত থেকে ফটোটা নিয়ে দেখতেই চিনে ফেলল এটা তার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। এইরকম আরও একটা ফটো শাহানা বেগমের কাছে আসে, তাই তিনি সেই ফটোটা ঘর থেকে বের করে এনে শামীম আর ফারিনের সামনে ধরল। শামীম আর ফারিন ফটো দেখে চমকে গেল। মাম্মি, এই ফটো এই ছেলের কাছে কেমন করে গেল? মনে আছে তোর কক্সবাজার গিয়েছিলাম যখন তোর বয়স 8 আর ফারদিনের বয়স 4 বছর। তুই তখন ফটো তুলবি বলে বায়না ধরেছিলিস। এসব কথা আর কত বলবে মা, আমি জানি। ওই সময় তুই একটা ফটো নিয়েছিলি বলে ফারদিন কান্না করেছিল, আর তোর মতন সেও ফটো চাইছিল। তখন তোর মতন ওকেও ফটো দেই। সব মনে আছে। এখন বলো কি হয়েছে? এই যে তোর সামনে বসে থাকা যাকে দেখতেছিস সে তোর হারিয়ে যাওয়া ছোট ভাই। কি? তুমি পাগল হয়ে গেছো? এসব খ্যাত হবে আমার ভাই? হাউ ফানি মাম্মি। তা না হলে ওর কাছে এসব আসলো কোথা থেকে? তোমার ছেলেকে তুমি চিটাগং শহরে হারিয়েছো, তাহলে সে কেমন করে এই ঢাকা শহরে আসবে? আর সে বেঁচে আছে না মরে গেছে তা কি বলতে পারবে মাম্মি? ফারিনের কথার যুক্তি আছে, তাই এবার শাহানা বেগম ফারিনকে কোনো কিছু না বলে শামীমকে জিজ্ঞেস করল, এই ছেলে তোমার নাম কি? বাসা কই? বাবা মা কি করে? আর এসব তুমি কই পাইছো? আমার নাম শামীম। আমি বেশ কয়েক মাস হয়েছে কক্সবাজার থেকে ঢাকা আইছি। আমার বাবা মা কেউ নাই, তো আমার আব্বা আছে, আর এগুলো ছোট থেকে আমার কাছে আছে। বাবা মা নাই, আব্বা আছে মানে? ফাজলামো করো। আসলে আমার আব্বা আমারে অনেক ছোট থাকতে চিটাগাং শহরে পাইছিল। আমি নাকি গাড়ির চাকার নিচে পড়তেছিলাম, সেই সময় নাকি উনি আমারে বাঁচিয়ে নেয়। তারপর আমাকে নিয়ে পুরো 2 দিন 2 রাত আমার বাবা মাকে খুঁজে, কিন্তু খুঁজে না পাওয়াতে তিনি আমাকে তার সাথে নিয়ে যান। এবার শাহানা বেগম নিশ্চিন্ত হলেন এটাই তার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। এখন তিনি চিৎকার করে তার স্বামী সরওয়ার, ছোট ছেলে ফয়সাল আর ছোট মেয়ে ফারজানাকে ডাক দেন। শাহানা বেগমের ডাকে যে যার ঘর থেকে বের হয়ে আসলো। শাহানা বেগম তখন শামীমের পিঠে লক্ষ্য করে এবার তিনি পুরোপুরি শিওর এটাই তার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। আসলে ছোটবেলায় ফারিন একদিন শামীমের পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, সেই চিহ্নটা এখনো আছে। এত জোরে ডাকতেছো কেন? কোনো কি সমস্যা হয়েছে? এই যে দেখ, আমাদের হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। সবাই তখন অবাক হয়ে শামীমের দিকে তাকালো। সবার তাকানো দেখে শামীমের কিছুটা অস্বস্তি লাগলো। তুমি কি করে শিওর হলে মাম্মি এটাই আমাদের হারিয়ে যাওয়া ভাই? ছোট ভাইয়া মাম্মি পাগল হয়ে গেছে, বড় ভাইয়া কোথা থেকে এখানে আসবে? তখন শাহানা বেগম সেই ফটো আর চেনটা দেখায় আর সবকিছু সবাইকে খুলে বলে। এতে সবাই শিওর হয়ে যায় শামীমই হারিয়ে যাওয়া ফারদিন। সবাই খুশি হলেও শুধু দুজন মানুষ খুশি হতে পারল না, একজন ফারিন আর একজন তার বাবা। দেখ শাহানা, কোথাকার কোন রাস্তার ছেলে তোমার জীবন বাঁচালো বলে সে আমাদের সন্তান হবে তা কিন্তু না। এমনও তো হতে পারে ওই আসামিগুলো আমাদের পারিবারিক বিষয়ে সব জানতে, তাই এই ছেলেকে আমাদের পেছনে লাগিয়ে দিয়েছে। নিজের পেটের সন্তানকে চিনতে আমার মোটেও ভুল হয়নি। কি করলে বিশ্বাস করবে এটাই আমাদের হারিয়ে যাওয়া ফারদিন? তুমি বুঝতে চেষ্টা করো শাহানা, আমাদের ছেলে এমন হতেই পারে না। আর আমাদের ফারদিন এতদিন বেঁচে থাকার কোনো কথাই না, সে হয়তো মরে গেছে, আর মৃত মানুষ কখনো ফিরে আসে না। মাম্মি, ড্যাড ঠিক বলেছে। এরকম খ্যাত ছেলে আমাদের ভাই হতে পারে না। আমাদেরকে দেখ আর এর দিকে চেয়ে দেখ, কত পার্থক্য দেখাচ্ছে।
আর দেখো কেমন পায়জামা পরে আছে, আর তার লম্বা ফিতা কেমন বের করে রাখছে। আর পায়ের স্যান্ডেল দেখেছো? আমাদের বাসার কাজের ছেলেও এমন স্যান্ডেল পরে না। মাম্মি, এই ছোট লোকটাকে কোথায় পেলে? বের করে দাও। ওর গা দিয়ে কি গন্ধ বের হচ্ছে, আমি তো বমি করে ফেলবো এক্ষুনি। ড্যাড, মাম্মিকে মানসিক রোগের ডাক্তার দেখাও। এসব রাস্তার মানুষকে ধরে নিয়ে এসে বলে সে নাকি আমাদের হারিয়ে যাওয়া ভাই। মায়ের মন বলে কথা, মা তার সন্তানকে চিনতে পেরেছে। মা কখনোই তার পেটের সন্তানকে চিনতে ভুল করে না। এদিকে শামীম সবার কথা শুনে সেই মজুমদার বাড়ির কথা মনে পড়ে গেল। সেখানেও শামীমকে ঠিক এমন করেই অপমান করা হতো। ঠিক আছে, তাহলে ওর ডিএনএ টেস্ট করব আমি। এই কথা বলেই শাহানা বেগম ডক্টরকে ফোন দিল। শামীমের আগের মতোই সেই জায়গায় বসে আছে। প্রায় আধা ঘন্টা পর ডক্টর চলে আসলো। ম্যাডাম, আমাকে কেন ডাকলেন? কারো কি কোনো সমস্যা? করবো, কোনো সমস্যা নাই ডাক্তার। তবে এই ছেলের ডিএনএ এবং আমার স্বামীর ডিএনএ টেস্ট করে দেখবেন এই ছেলের সাথে আমাদের ডিএনএ মিলে কিনা। আর ডিএনএ টেস্ট করতে যা লাগে বলুন, আর তার সব ব্যবস্থা করুন। শাহানা বেগমের কথা মতো ডক্টর শামীমের মাথার একটা চুল, শাহানা বেগমের মাথার একটা চুল এবং ডিআইজি সরওয়ারের শরীরের লোম আর মাথার চুল নিয়ে নিল আর বলল কালকে সন্ধ্যায় রিপোর্ট তিনি নিজেই ধরে আসবে। আমি এখন আমার এখানে একটুও ভালো লাগতেছে না। না যেতে পারবে না তুমি। আমি আপনার কথা দিতেছি, কাল সন্ধ্যার সময় আমি ঠিক চলে আসব। শাহানা বেগম যেতে দেবে না, আর শামীম সেখানে থাকবে না। শামীম অনেক জোরাজোরি করে সেখান থেকে চলে আসে। এসেই তার থাকার ঘরে ঢুকে কান্না করতে থাকে। আজ অনেকদিন পর শামীম এমন অপমানিত হলো। এবার শামীমের মনে সেই পুরনো কথা জাগিয়ে দিল। শামীম শুধু বলতেছে, আব্বা, তুমি ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ ভালোবাসে না। আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, আমি যেন তাদের সন্তান না হই। পরের দিন সকালে শামীম কাজে বেরিয়ে গেল। শামীম আজকে অনেক উদাসীন, কাজে ঠিকভাবে মন দিতে পারতেছে না। কিন্তু চাঁদ, সে তো সবসময় হাসি খুশি। তাই সে শামীমের কাছে গিয়ে ওর কান, গাল, মাথার চুল টানা শুরু করে দিল। মাঝে মাঝে শামীমকে কাতুকুতু দিতে লাগলো। শামীম এই মন খারাপ চাঁদ আসা মাত্র ভালো হয়ে গেল। আসলে এখানে একমাত্র চাঁদ শামীমকে বুঝতে পারে। আচ্ছা বল, তোর কি কারণে মন খারাপ? কই, আমার তো কোনো মন খারাপ নাই। দেখ, আমাকে মিথ্যে বলবি না। আমি কিন্তু সেই সকাল থেকে তোরে দেখতেছি, তোর মন ভীষণ খারাপ। আর ও কিছু না, আব্বার কথা মনে পড়তেছো তাই। আগেও তো তোর আব্বার কথা মনে করে উদাসীন ছিলি, কই এই রকম অস্থির অস্থির তোরে লাগে নাই। তাহলে আজ কি এমন হলো যার কারণে তোকে এমন লাগতেছে? আর তোর চোখ এত লাল কেন? নিশ্চয়ই কান্না করেছিস, বল। আরে থাম থাম, আমি কান্না করি নাই তো। কালকে স্বপন স্যারের বাসা থেকে আসার পথে বৃষ্টিতে ভিজেছি, তাই এমন হয়েছে মনে হয়, বুঝলি? আচ্ছা কই কইতাছ তো? আরে হাসা কথাই কইতেছি। তারপরও চাঁদ যেন বিশ্বাস করতে চায় না, তবুও শামীমের কথা বিশ্বাস করে নিল। চাঁদের পাগলামি দেখলে শামীমের মন যত খারাপ থাকুক না কেন সাথে সাথে ঠিক হয়ে যায়। আর চাঁদ শামীমকে এরকম বিরক্ত করতেই থাকবে। চাঁদ আর শামীমের সম্পর্কটা আগের তুলনায় অনেক ভালো, কিন্তু শামীম চাঁদের ভালোবাসার ডাকে সাড়া দেয় না। আবারও কাজেই মনোনিবেশ করে শামীম। বিকেলের দিকে বাদল, ননি, গোপাল আর চাঁদ একসঙ্গে ছিল। সেই সময় শামীমও তাদের কাছে যায়। চাঁদ, কালকে যে লাশ 3টে নিয়ে আসলাম, তারা কেমন করে খুন হয়েছে জানিস? কই এখনো তো জানতেই পারলাম না। আরে যে মহিলাটা মারা গেছে না, তার অবৈধ সম্পর্ক ছিল আরেক পুরুষের সাথে, সেই মেরেছে। কি বলিস তোরা? এটাই সত্যি। আর এই সত্যিটা বলছে মৃত ব্যক্তি 8 বছরের মেয়ে। তার চোখের সামনে সেই লোকটা হত্যা করে পালিয়ে যায়। তখন বাচ্চাটা স্কুল থেকে ফিরে ঘরে ঢুকে দেখে তার বাবা মা আর ছোট ভাইকে লোকটা ধারালো চাকু দিয়ে গলা কাটতেছে। তখন সেই মেয়ে ভয়ে সেখান থেকে দৌড়ে অন্য জায়গায় পালিয়ে যায়। পরে পুলিশের খোঁজ করে সেই মেয়েকে উদ্ধার করে, আর মেয়েটা সব বলে। কেন খুন করলো?
মহিলার সাথে খুনির লোকটার আজ প্রায় 7-8 মাস আগে থেকে পরিচয় হয় ঢাকার কোন এক শপিং মলে। সেখান থেকে তাদের প্রেম শুরু হয় আর ধীরে ধীরে সেটা পরকীয়া রূপ নেয়। মহিলার স্বামী যখন অফিসে যায় তখন ওই খুনি লোকটা বাসায় আসে আর দুজনে শারীরিক সম্পর্ক করে প্রায় প্রতিদিন। মহিলার মেয়েটা বুঝতে পেরে তার বাবাকে বলতে চাইলে মেয়েটাকে খুন করার কথা বলে মুখ বন্ধ করে রাখে। আর কালকে তার স্বামী অফিসে যাওয়ার পর তার প্রেমিক বাসাতে আসে আর সেই সময় তার স্বামীও কি প্রয়োজনে যেন বাসাতে আসে। এসে দেখে তার ছোট ছেলে মেজে একাই খেলা করতেছে আর তার বউ আশেপাশে কোথাও নাই। তখন সে বেডরুমে ঢুকে দেখে তার স্ত্রী আর তার প্রেমিক অন্তরঙ্গ অবস্থায়। তার স্বামী যখন এসব দেখে তাকে মারতে যাবে সেই সময় ওই প্রেমিকটা বাধা দেয়। এক সময় দুজনের মাঝে হাতাহাতি হয়। তখন স্ত্রী স্বামীর পক্ষ নেয়। সে সময় রেগে গিয়ে রান্নাঘর থেকে চাকু নিয়ে এসে আগে মহিলার স্বামীর গলা কেটে তারপর মহিলা আর শেষে যখন বাচ্চাটা এসব দেখে কান্না করতেছিল তখন বাচ্চাটাকে মারে। আর সেই খুন এখন জার্জের আওয়াতের কাছে আছে আর সব স্বীকার করেছে, টিভিতে লাইভ দেখাচ্ছে। সামান্য শরীরের চাহিদার জন্য এত কিছু হয়ে গেল। বাদল দাদা, সারা জীবন কি মানুষের গায়ের চামড়া এক থাকবে? না চাঁদ। তাহলে মানুষ কেমন করে এই সব কাজ করতে পারে? ঘরে স্বামী আছে, দুটো সন্তান আছে, তারপরও মানুষ এরকম কাজ কেমন করে করতে পারে? আরে এত রূপ যৌবনের অহংকার করে কি হবে? আল্লাহর এইসব আজ আছে তো কালকে নাও থাকতে পারে। আর পরক্রিয়া করা নারী পুরুষ কখনোই জান্নাতে যেতে পারে না, এটা ইসলামের কথা। আর শরীরের চাহিদার জন্য ওই মহিলা নিজেও জীবন দিল, তার স্বামীরও জীবন দিল, আর নিষ্পাপ শিশুটারও জীবন দিল। এইসব কাজ করতে গিয়ে না হয় ধরা পড়েছিস তাই বলে খুন করতে হবে? এখন তোর বাবা মা আত্মীয় স্বজন কি ভাববে? মানুষ কোনো কাজ করার আগে ভেবে করে না এখন যে সারা জীবন জেলে নয়তো বা ফাঁসিতে ঝুলা লাগবে তাকে। সব মানুষ যদি সব বুঝতো তাহলে আমাদের দেশে এত খুন ধর্ষণ অপহরণ হতো না। ঠিক বলেছেন দাদা। মানুষ এতটা খারাপ হয় শামীম বুঝতে পারেনি। শরীরের সুখের জন্য মানুষ হয়ে মানুষকে খুন করে আর নিজের স্বামী সন্তানকে এভাবে ধোঁকা দেয় কোনো স্ত্রী। শামীম মনে মনে ভাবে আল্লাহর দুনিয়াতে আর কত কি দেখতে হবে কে জানে। এদিকে সময় যত গড়াচ্ছে শামীমের মনে ভয় তত বেশি বাসা বাঁধতেছে। সন্ধ্যার পর কাউকে কোনো কিছু না বলে শামীম রওনা দিল শাহানা বেগমের বাসার উদ্দেশ্যে। শামীম বাসার ভিতরে ঢুকে দেখে আগে থেকেই সবাই একসাথে বসে আছে আর শাহানা বেগমকে খুব খুশি দেখাচ্ছে। আর সবচেয়ে বেশি মন খারাপ ফারিনের আর তার ছোট ভাই বোনের। বাবা তুই এসেছিস, আয় আয় ভিতরে আয়। শামীম তখন শাহানা বেগমের কাছে এগিয়ে গেল। তখন শাহানা বেগম সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বলছিলাম না হেঁটে আমার হারিয়ে যাওয়া ফারজানা ফয়সাল, তোরা এখন থেকে শামীমকে সম্মান দিয়ে কথা বলবি, বুঝলি? যাই হোক, নিজের সন্তানকে তো ফিরে পেয়েছি। কালকের ব্যবহারের জন্য দুঃখিত ফারদিন। তাহলে আজ থেকে তুই এইখানেই থাকবি, বুঝলি? মাম্মি, ড্যাড, ও এই বাসায় থাকলে আমরা কেউ এখানে থাকবো না। এসব গাইয়া ভূত ক্ষেতের সাথে আমাদের যায় না, বুঝলে? আর আমি কালকেই আমার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব। দেখ পারি, তোর বিয়ে হয়েছে, তুই চাইলেও এখানে একেবারের জন্য থাকতে পারিস না। আর কারো যদি শামীমের টাকা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সে যেতে পারো। দেখেন, আমি এখানে থাকতে পারবো না। হ্যাঁ, প্রতিদিন একবার করে আসবো। দেখছো মাম্মি তোমাকে কি বলে? আর তুই কি বলিস? আমি তোর মা হই, তাই তুইও ওদের মতন মাম্মি বলে আমাকে ডাকবি। মামি? ছি ছি, এসব কি মামি বলতে পারবো না। মামি তো মামার বউকে বলে, মাকে কেউ মাম্মি বলে? দেখেছো ড্যাডি, তোমার খ্যাত ছেলে বলে কি? নিজের বাপকে কেউ ডেড বলে? আমি এসব বলে ডাকতে পারবো না। আমি মা আর বাবা বলেই ডাকবো। যেটা ইচ্ছা সেটাই বলে ডাকবি। মর্জিনা, টেবিলে খাবার সাজাও। আজ আমার পরিবার পরিপূর্ণ, আজ সবাই একসাথে খাবো।
সারোয়ার আর শাহানা বেগমের মনটা খুশি হলেও বাকি সবার মন একটুও খুশি হলো না। ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা শামীমকে নিয়ে খেতে লাগলো। খাওয়ার এক পর্যায়ে ফারজানা বমি করার মতো ভাব করে খাবার টেবিল থেকে চলে গেল। একে একে বাকি দুজন নানান অজুহাত দেখিয়ে চলে গেল। তা দেখে শাহানা বেগম মন খারাপ করে ফেলল। আরে তুমি কেন মন খারাপ করতেছো? দেখবে তোমার ছেলে মেয়ে পর ঠিকই ফারদিনকে মেনে নেবে। তাই যেন হয়। সবার মতো শামীমও খেতে পারেনি, কারণ শামীম বুঝে গেছে তারা কেউ শামীমকে সহ্য করতে পারে না। এরকম গাইয়া ভূতের সাথে তো কখনোই না। খাবার টেবিল থেকে শামীম উঠে যখন বাইরে যাবে তখন, বাবা তুই এই রাতে কোথায় যাবি? মা, আমার কাপড় পোশাক যা আছে তা নিয়ে আসতে হবে, আর যাদের সাথে থাকি তাদেরকে তো বলতে হবে। কালকে যেও। না, রাতে না গেলে ওরা চিন্তা করবে সবাই। তারপর শামীম সেখান থেকে চলে আসে। যেখানে থাকতো সেখানে। তার ভাই বোন শামীম দেখতে না পারুক, মা বাবা তো তাকে দেখতে পারতেছে, এটাই অনেক। যাই হোক, অবশেষে মায়ের আর বাবার ভালোবাসাটা পাবে তো। তারপর ননি, গোপাল আর বাদলকে বলে সেখান থেকে চলে আসে। আসার সময় শুধু বলে কালকে এসে সব বলবো, এখন যাই। ফারিন, ফারজানা, ফয়সাল তিনজন ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে, আর তিনজনই খুব চিন্তিত। আপু কিছু একটা কর, আমার ওই গাইয়া ছোট লোকটাকে সহ্য হচ্ছে না। তাকে দেখলে কেমন বমি বমি আসছে আমার। কি সব পোশাক পরেছি, একেবারে অসহ্যকর আপু। আপু দেখেছিস কিভাবে কথা বলে? মাম্মি আর ড্যাডি ড্যাড বলে। খাওয়ার সময় দেখলি কিভাবে খায়, আর পানি কিভাবে ডকডক করে খেলো। ছি, কি বিশ্রী। একে তো আমি ছোটবেলা থাকতে সহ্য করতে পারতাম না, তাই তো ওর পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিলাম। আমার সব জিনিসে সব সময় ভাগ বসাতো, এমন মাম্মি ড্যাডির ভালোবাসার মাঝেও। তাই ওটাকে চিটাগাং শহরে একা ছেড়ে দিয়ে গাড়িতে বসে বাসায় এসে মিথ্যা কথা বলি ও আমার সাথে ছিল না। তখন মাম্মি ড্যাডি ঘুমিয়েছিল, সেই সুযোগে ওটাকে কিন্তু আবার কোথাও থেকে যে উড়ে এসে জুড়ে বসলো। এত কিছু করেছিলি তুই আপু সেই সময়? তাহলে তো ওকে তাড়ানোর তোর কাছে অনেক বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে বল না। ওকে প্রথমে ড্যাডির চোখে খারাপ বানাতে হবে, তারপর মাম্মির, তাহলে পরের বাকি কাজটা আমি করে ফেলবো, বুঝলি? শামীম ওর সব কাপড়, প্রয়োজনীয় সব জিনিস এক ব্যাগে ভরে নিয়ে এসেছে। তারপর তার মা তাকে সেই আগে যে রুমে শামীম থাকতো তাকে সেই রুমে থাকতে দিল। শামীম ব্যাগ থেকে ওর সব কিছু বের করে রাখলো। তারপর রুমটা ভালো করে দেখে নিল। রুমটা অনেক সুন্দর। কোনো কিছু না ভেবে দিল এক ঘুম। পরের দিন সকালে সবাই একসাথে নাস্তা করলেও শামীম গেল না, কারণ শামীম গেলে ওদের কারো খাওয়া হবে না। আর এই সুযোগে ফারিন ওর ড্যাডিকে বলতেছে, দেখেছো ড্যাড, ফারদিন কত বড় বেয়াদব। সবাই নাস্তা করতেছি একসাথে আর ও আসার কোনো নামগন্ধই নাই। আসলে তোমাদেরকে মনে হয় মন থেকে মানতে পারছে না। ফারিনের কথার যুক্তি আছে সেটা বুঝতে পারল সরওয়ার হোসেন। তাই আর কোনো কথাকে না বলে খেয়ে দিয়ে ওনার অফিসে চলে গেলেন উনি। আর শাহানা বেগম যাওয়ার আগে শামীমের সাথে দেখা করে চলে গেল তার আদালতে। ওনারা চলে যাওয়ার পর শামীমও ওর কাজের জন্য বেরিয়ে গেল। শামীমকে কাজে আসা দেখতে পেয়ে চাঁদ, বাদল, ননি, গোপাল এগিয়ে আসলো। শামীম তুই নাকি কাল এখান থেকে কোথায় চলে গিয়েছিস? কেন? তখন শামীম চাঁদ, ননি, গোপাল, বাদলকে সব খুলে বলল। শামীমের কথা শুনে ওরা অনেক খুশি হলো। যাই হোক, এতদিনে শামীম সুখের দেখা পেল। সবাই যে যার মতো কাজে গেল। কিছুক্ষণ পর চাঁদ শামীমের কাছে চলে আসলো। আমাদের সবাইকে ছেড়ে এখন থেকে তোর বাবা মায়ের কাছে থাকবি, তাই না? ওখানে তো এখন আমি না চাইলেও থাকা লাগবে, কারণ তারা আমার বাবা মা, আর বাবা মার ভালোবাসা কেমন তা আমি পেতে চাই চাঁদ। ওখানে তাহলে তুই থাকবি আর আমাদেরকেও ভুলে যাবি, তাই না? আর কাজ করাও তাহলে বাদ দিবি? কি সব পাগলের মতো বলিস চাঁদ? কাজ করা বাদ দিলে তৃপ্তি, পুতুল, সোহাগী এদের কেমন করে টাকা দেব? তোর বাপে পুলিশে ডিআইজি, তোর মা জর্জ, তাহলে তোদের টাকা পয়সার সমস্যা আছে নাকি? চাঁদ, ওই বাসায় আরো 3 জন আছে,
যারা আমাকে দেখতেই পারে না, কোনো না কোনো একদিন সেই বাসা থেকে আমাকে তারা বের করে দেবে, বুঝলি? তা আমি এই চাকরি ছাড়তেছি না, আর তোদের ছেড়েও কোথাও যাইতেছি না। দেখতে পারে না মানে? বুঝলাম না আমি। তখন শামীম এক এক করে সব কিছু বলল চাঁদকে। শামীমের মুখ থেকে সব কথা শুনে চাঁদ অবাক। এটা কি বললো শামীম? কারো হারিয়ে যাওয়া ভাই বোনকে কেউ খুঁজে পেলে তাকে মাথায় তুলে রাখে, আর শামীমের সাথে এইভাবে কথা বলে? তোর আর ওখানে যাওয়া লাগবে না, এখন থেকে তুই যেখানে থাকতি সেখানেই থাক। চাঁদ, তুই দেখ, পুরো পাগল। আমার সাথে কি সারা জীবন অমন আচরণ করবে নাকি? বুঝতেই পারছিস আমি মূর্খ, ওরা শিক্ষিত মানুষ, হয়তো বা একটু সময় লাগবে, তারপর ঠিকই মানায় নেব, বুঝলেই? তুই এত বোকা কেন রে? তুই বুঝতে পারিস না ওরা তোর সাথে আরো অনেক খারাপ কিছু করতে পারে। দেখ, তোর কোনো ক্ষতি হোক তা আমি মানতে পারবো না। আমার ক্ষতি হলে তোর কি? ভালোবাসি তোকে, বুঝিস না? আর কিভাবে বোঝাবো তোকে, আর কত করে বলবো তোকে, কিন্তু তোর শালা ওই এক কথা, জানি পারবো না। মন খারাপ করিস না, আমার মতো ছেলের কাছে কখনো সুখী হতে পারবে না। আর তুই অনেক ভালো একটা মাইয়া, তোর জন্য সাহেব ছেলে দরকার। শামীম, তুই বাদে যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে তাকে কি করতাম নিজেও জানি না। এই চাঁদকে পাওয়ার জন্য এভাবে উঁচু নিচু স্তরে যারা কাজ করে তারা সবাই চায়, আর এই চাঁদ শুধু তোকে চায়। ওরা তো আমার দেহ চায়, আর তোর মাঝে সত্যিকারের সুখ বিদ্যমান, বুঝলি? আমার সুখী হওয়া লাগবে না, তুই হলেই চলবে। শোন, তোকে যদি না পাই জীবনে বিয়ে কি জিনিস তা করবো না, বুঝেছিস? আচ্ছা, এসব বাদ দে, একটু তৃপ্তিকে ফোন দে, ওকে বিষয়টা জানাই। পারবো না, অন্য কোথাও যা। কেন পারবি না? পারবো না মানে পারবো না। ঠিক আছে, তাহলে নাম্বারটা দে, আমি অন্য কারো মোবাইল দিয়ে কথা বলবো। তাও দিব না, এবার তুই সর আমার সামনে থেকে। ওই এমন করিস কেন তুই? দে না, একটু কথা বলি, নয় নাম্বার দে। দিতে পারি, শর্ত আছে। কিসের শর্ত? যদি রাজি থাকিস তাহলে বলতে পারি। রাজি, বল কি শর্ত? যদি নাম্বার চাস তাহলে আমাকে চুমু দিতে হবে, আর যদি দীপ্তিকে ফোন দেই তাহলে জড়িয়ে ধরতে হবে। বল কোনটা করবি? একটাও করবো না, তুই খুব খারাপ হয়ে গেছিস। শুধু তোর, আর না করলে এই জীবনে আর তোর বোনের সাথে যোগাযোগ করতে পারবি না। ঠিক আছে, ফোন দে, জড়িয়ে ধরবো, তবুও চুমু দিতে পারবো না। তবে এখানে জড়িয়ে ধরতে পারবো না, আড়ালে চল। আড়ালে কেন? তোর দেখি মতলব খারাপ আছে। এ কথা সহ্য করতে না পেরে সবার সামনে শামীম চাঁদকে জড়িয়ে ধরল। শামীম যে এমন করবে চাঁদ বুঝতে পারে নাই। তখন চাঁদ তার মোবাইল বের করে তৃপ্তিকে ফোন দিল। ওইভাবে জড়িয়ে ধরে আছে একে অপরকে। শামীম প্রায় 10 মিনিট তৃপ্তির সাথে কথা বলল। চাঁদকে জড়িয়ে ধরে থাকা অবস্থায় শামীম ছাড়ানোর চেষ্টা করলে কিন্তু চাঁদ ছেড়ে দেয়নি। শামীম যে ওর বাবা মা ভাই বোনকে খুঁজে পেয়েছে, তারা কে কেমন করেছে শামীমের সাথে সব বলল তৃপ্তিকে সে। আর তৃপ্তি বলল সামনের মাসে তার ছুটি আছে, ঢাকা আসতেছে। তারপর চাঁদকে ছাড়িয়ে নিয়ে শামীম সেই স্থান ত্যাগ করল। তুই আমাকে ভালোবাসিস, কিন্তু মুখে বলিস না, আর কেন বলিস না তাও বুঝতে পেরেছি। যাকে আপন করেছিস সেই তোকে ধোঁকা দিয়েছে। ভাবতেছিস সুপ্রিয়ার মতো তোকে ছেড়ে যাব আমি? গাধা, কবে বুঝবি আমাকে? তোকে তো আমি বুঝতে পারি, কিন্তু তুই আমাকে বুঝিস না। চাঁদের কাছ থেকে নানি গোপাল আর বাদলের কাছে গিয়ে বলল কেন সে তাদের সাথে থাকতে পারবে না। বাদল, ননি, গোপালও খুশি হলো। যাই হোক, অবশেষে নিজের পরিবারকে খুঁজে পেয়েছে। দেখতে দেখতে 1 মাস চলে গেল। শামীমের ভাই বোন শামীমকে নানাভাবে অপমানিত করে নিয়েছে। ওদের বাবা মা বাসায় না থাকলে শামীমের দ্বারা সন্ধ্যার সময় ঘর মোছা, থালা বাসন মেজে নেয়া, কাপড় কেচে নেয়া, মাঝে মাঝে ওর বিছানাতে পানি ঢেলে দিয়ে ভিজিয়ে দেয়া। সরওয়ার সাহেবের কাছে শামীমকে খারাপ হিসেবে কিভাবে তুলে ধরা যায় তা করেছে। শামীম সব কিছু মুখ বুজে সহ্য করেছে, আর সব কথা চাঁদ আর তৃপ্তির কাছে বলেছে। মানে তৃপ্তিকে বললে চাঁদ তো শুনবেই। আর এই শহরে এই দুজন মানুষ শামীমকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে। শাহানা বেগম জজ, তাকে কাজের সুবাদে এক জায়গা থেকে অন্য জায়গায় মাঝে মাঝে সিরিয়াস কেসের রায় দিতে যেতে হয়।
অবশ্য নিজের আদালতে সবসময় কাজ করে, কিন্তু তার ফিরতে দেরি হয়। আর সরওয়ার সাহেব তো পুলিশের ডিআইজি, তিনিও রাত বিরাত পর্যন্ত কাজের মধ্যে থাকেন। তাই শামীমকে ঠিকমতো ভালোবাসা দিতেও পারে না, আর কোনো খবরও নিতে পারে না। শামীম আসার পর যেন সরওয়ার সাহেব আর শাহানা বেগমের কাজ বেড়ে গেছে। ফারিন এখন তার শ্বশুর বাড়িতে, কিন্তু ফয়সাল আর ফারজানা সব ফারিনের ইশারায় করে। একদিন হঠাৎ করে ফারিনের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিলেও ফারিনের ননদের জন্মদিন উপলক্ষে। আর ফারিনের বাবা বাড়ির সবাইকে যেতে হবে, বিশেষ করে ফারদিন মানে শামীম, কারণ তাকে দেখতে চায় তার দুলাভাই। তাই শামীমকে ফয়সাল নিজে সাজিয়ে দিতেছে। শামীমকে ম্যাচিং শার্ট, ব্লেজার, প্যান্ট, কালো শু পরিয়ে হিরো বানিয়ে দিল। কিন্তু যে জিনিস কখনো শামীম ছুঁয়ে দেখে নাই, সেই জিনিস পরেছে, সাথে হাতে ঘড়ি। শামীম এসব পরে নিজেকে কমফোর্টেবল মনে হচ্ছে না। তার বারবার ইচ্ছে করতেছে এসব সে খুলে ফেলতে, কিন্তু তার বাবা মা থাকায় পারতেছে না। ফারিনের শ্বশুরবাড়ি গিয়ে শামীমের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল, কিন্তু শামীমকে একটা কথাও বলতে দেয়নি। যা বলেছে সব ফয়সাল বলেছে, কারণ শামীম এই সমাজের মানুষের সাথে কথার মত এখনো হয়ে ওঠেনি। শামীমের দুলাভাই শামীমকে দেখে তো সেই খুশি, তাই তিনি একাই শামীমের সাথে আলাদা কথা বললেন। শামীমের সাথে তিনি কথা বলে যা বললেন তা হলো শামীম মূর্খ আর সহজ সরল একটা ছেলে, তার কথার মাঝে কোনো মারপেস নাই। তাই তিনি শামীমকে পেয়ে খুশি, কারণ ফয়সাল আর ফারজানার তুলনায় শামীম হাজার হাজার গুণ ভালো। ফারিনের স্বামীর নাম হচ্ছে নূর মোহাম্মদ। শামীম ওর দুলাভাইয়ের কাছ থেকে চলে এসে একটু ফাঁকা জায়গায় গিয়ে ব্লেজারের বোতাম খুলে হাতা টেনে একটা হাতের উপর তুলল। ইন করা শার্টের একদিক খুলে ফেলল। সবাই জন্মদিনের খাবার খাওয়ার সময় শামীমের এমন অবস্থা দেখে হাসতে লাগলো, যা দেখে ওর বাবা মা লজ্জায় পড়ে গেল। হঠাৎ করে কারেন্ট চলে গেল। 2 মিনিট পর আবারও কারেন্ট চলে আসলো। কারেন্ট আসার পর একটা মেয়ে হঠাৎ করে বলতেছে, আমার গলার হার কোথায়? কে নিল? কে করলো চুরি? বলে অস্থির হয়ে গেল। ফারিনের শ্বশুর শাশুড়ি লজ্জায় পড়ে গেল। এসব কি হলো তার মেয়ের জন্মদিনে? যেহেতু ফারিনের বাবা পুলিশ, সেহেতু তিনি ছেলেদেরকে সার্চ করতে লাগলেন, আর একজন অন্য ভদ্র মহিলা মেয়েদেরকে। খুঁজতে খুঁজতে কারো পেল না, শেষে শুধু ফয়সাল আর শামীম বাকি। তাই ফয়সাল আর শামীমকে সার্চ করতে লাগতো। এক পর্যায়ে শামীমের ব্লেজারের ভেতরে পকেটে হাতটা পেল। পুরো বাসা থমথমে অবস্থা। ডিআইজির ছেলে শেষে কিনা চুরি করলো, তার ছেলে চোর। শাহানা বেগম তা বিশ্বাস করতেই পারছেন না। এদিকে সরওয়ার সাহেব কোমর থেকে বেল খুলে শামীমকে সেই জায়গাতে মারতে লাগলো। কেউ এগিয়ে যাচ্ছে না থামাতে, সবাই শুধু তামাশা দেখতেছে। আরেকদিকে ফারিন, ফারজানা, ফয়সাল আর সেই মেয়েটা একসাথেই মনে মনে হাসতেছে। ফয়সাল বলল, আপু তোকে হাজারবার স্যালুট, তোর বুদ্ধির তারিফ করতে হয়। আপু, তোর বান্ধবীকেও ধন্যবাদ এত সুন্দর হার হারিয়ে ফেলার অভিনয় করার জন্য। আমি যে কষ্ট করে ওই ছোট লোকটাকে এসব পড়ালাম। আমি যে ব্লেজারের আগেই হারটা লুকিয়ে রেখেছিলাম। দোস্ত, তোর হার পাইছিস তো? এদিকে শামীমকে তার বাবা মারতেছে। যখন মুখ দিয়ে শামীম কোনো কিছু বলতে যাবে, সেই সময় দেখলো ওরা 4 জন হাসতেছে আর কি কি যেন বলতেছে। তখন আর শামীম কোনো কিছু না বলে মুখ বুজে সব মার হজম করতে লাগলো। গায়ে ব্লেজার থাকায় বোঝা যাচ্ছে না শামীমের পিঠ ছিলে গেছে। আর মারের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় মাটিতে লুটিয়ে পড়ে শামীম, সেখানেও শামীমকে মারতে থাকে সরওয়ার সাহেব। তখন শামীমের দুলাভাই নূর মোহাম্মদ এগিয়ে গিয়ে মানা করে আর না মারতে, আর মারলে হয়তো বেচারা মরে যাবে। আর নূর মোহাম্মদ বিশ্বাস করতে পারতেছে না শামীম এমন কাজ করেছে। তারপর শামীমের বাবা সেই মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়, সাথে অবশ্য শামীমকেও নিয়েছে। বাসায় আসার পর যে যার রুমে চলে গেল। কেউ একটাবার শামীমের খোঁজ করতে আসলো না। শামীম অনেক কষ্টে গা থেকে ব্লেজারটা খুলে দেখে শার্টে রক্তের দাগ স্পষ্ট। গায়ে রক্তের সাথে শার্ট লিপটে গেছে, খুলতেও কষ্ট হচ্ছে। তাই শামীম ওই অবস্থায় বাথরুমে গিয়ে গোসল করল, আর শার্ট প্যান্ট খুলে সে যে কাপড় পরে সেই কাপড় পরল। রাতে শামীমের গায়ে প্রচুর জ্বর আসলো, কিন্তু তাকে দেখার মতো কেউ নেই। কোনো রকম রাতটা পার করে শামীম সকালে তার কাজে চলে গেল। শামীমের যেন পা ফেলার মতো শক্তি নাই,
আর মাথাটা ভীষণ ব্যথা করতেছে, মাথা তুলতে পারছে না। কোনো রকম কাজে গিয়ে কাজ করতে করতে হঠাৎ সেখানেই শামীম অজ্ঞান হয়ে পড়ে গেল। শামীমকে এভাবে পড়ে যাওয়া দেখে সবার আগে চাঁদ শামীমের কাছে চলে আসে। বাদল আর ননি গোপালকে ডেকে ডক্টর স্বপনের চেম্বারে নিয়ে যায়। ডক্টর স্বপন তখন শামীমের পালস চেক করে, তারপর জ্বর মাপে। পরে গায়ের কাপড় খুলে দেখে মারের দাগ আর গায়ে রক্ত শুকিয়ে আছে। এসব দেখে কেউ কোনো কিছু বুঝতে না পারলেও চাঁদ বুঝে গেছে কেমন করে এসব হয়েছে। প্রায় ঘন্টাখানেক বাদে শামীমের জ্ঞান ফিরে। শামীম, এসব কেমন করে হলো? কে তোকে মেরেছে বল, তার গায়ের চামড়া তুলে ফেলবো। তোর মতো একটা সাদা মানুষকে কি জন্য মারছি, কি মারছে বল তুই শামীম। শামীম তখন গত রাতের সব ঘটনা খুলে বলে। শামীমের কথা শুনে ডক্টর স্বপন আবারও কেঁদে ফেলে। হঠাৎ কোথা থেকে যেন তৃপ্তি ছুটে আসে। ভাইয়া, তোর কি হয়েছে? আর তোর গায়ে মারের দাগ কেন? তুই হঠাৎ কইরা এইখানে? আর কবে আসলি তুই? তোকে না সেদিন বললাম আজ আসবো, আর এসেই সোজা তোর সাথে দেখা করতে এসেছি। এসেই শুনেই তুই নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছিস, আর তোকে নাকি ডাক্তার আঙ্কেলের কাছে নিয়ে আসা হয়েছে। তোমার ভাই তো মহান মানব, বুঝলে? আমাদের ভালোবাসার তার হয় না, তার বাবা মায়ের ভালোবাসা লাগবে। চাঁদ এই কথা বলে সেখানে আর না থেকে সোজা বাইরে চলে যায়। শামীমও কোনো রকম শার্টটা গায়ে দিয়ে চাঁদের পেছনে পেছনে আসে। তাদের পেছন পেছন আবার তৃপ্তিও আসে। ওই চাঁদ, তুইও আমার কাছ থেকে মুখ ফিরাই নিবি? আমি তোর কি হই যে মুখ ফিরিয়ে নিলে দোষের কিছু হবে? জানি না কি হস তুই আমার, তবে তোর সাথে থাকলে নিজেকে অনেক সাহসী মনে হয়। তোর করা ফাজলামো আমার সব ব্যথা ভরিয়ে দেয়, তোর করা পাগলামো গুলো আমার মনে শান্তি দেয়। তোর হাসি মাখা মুখটা দেখলে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। তোর কথায় কথায় আমার উপর রাগ করা, অধিকার খাটানো আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে পাগলের মতো জড়িয়ে ধরিস সবার সামনে, তা আমার ভালো লাগে। সবার সামনে যখন বলিস আমাকে ভালোবাসিস, তখন মনে হয় এই দুনিয়াতে এখনো শামীমকে ভালোবাসার মানুষ আছে। চাঁদ আর নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে এসে শামীমকে শক্ত করে জড়িয়ে ধরল। শরীরে ব্যথা পেলেও শামীম কোনো টু শব্দও করল না। তার মানে তুইও আমাকে ভালোবাসিস, তাই না? জানি না, আর পারবো না। ভাইয়া ভাবি, এভাবে আর কতক্ষণ ধরে থাকবে তোমরা? হুম, বিনা টিকিটে সবাই তো ফ্রিতে ফিল্ম দেখতেছে। তৃপ্তির কথা শুনে দুজনের ধ্যান ভাঙল, সাথে সাথে দুজন দুজনকে ছেড়ে দিল। তারপর চাঁদ লজ্জায় সেখানে না থেকে তার কাজের জায়গায় চলে গেল। তৃপ্তি এগিয়ে গিয়ে শামীমের হাত ধরে টেনে নিয়ে রিস্কায় তুলে তৃপ্তিদের বাসায় নিয়ে যায়। শামীমকে বিছানার উপর বসিয়ে রেখে পুরো ঘর পরিষ্কার করে নিজের দোকানে গিয়ে বাজার করে নিয়ে এসে রান্না করে শামীমকে নিজ হাতে খাইয়ে দেয় তৃপ্তি। তৃপ্তি যখন শামীমকে খাইয়ে দিতেছিল তখন শামীমের চোখ দিয়ে পানি পড়তেছিল। ভাইয়া, তুই খাবার সময় কান্না করতেছিস কেন? জানিস বোন, আমার যখন মন খুব খারাপ থাকতো আমি তখন সাগর পাড়ে গিয়ে বসে থাকতাম। সেখানে শুকটির আড়তে যারা কাজ করতো, সেখানে অনেক মাকে দেখেছি ঠিক তোর মতো করে তাদের সন্তানকে যত্ন করে খাইয়ে দেয়। জানিস, আজ না আমি অনেক খুশি, মায়ের মতো করে আমার বোন আমাকে আজ খাইয়ে দিল। কেন, তোমার মা তোমাকে খাইয়ে দেয়নি এতদিনেও? তারা আমার কোনো খবর নেয় না। শুনেছি বাবা মা নাকি তার সন্তানকে হাত খরচের টাকা আর আমি খাবার খেলাম নাকি খেলাম না তার কোনো খবর নেয় না। তারা তাদের কাজ নিয়েই পড়ে থাকে সব সময়। তৃপ্তি এবার সব বুঝতে পারল, আর কোনো কথা না বলে শামীমকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। ভাইয়া, তুই একটু ঘুমা, আমি তোর জন্য দোকান থেকে ওষুধ নিয়ে আসি। আমার ঘুম ধরবে না রে বোন। আয়, আমার কোলে মাথা রেখে ঘুমা। শামীম যেন এই কথাটার অপেক্ষায় ছিল। কোনো কিছু না বলে তৃপ্তির কোলে মাথা রেখে মুখ নিচের দিকে করে মাথা উপর করল, আর তৃপ্তি শামীমের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জানিস বোন, কাল থেকে আব্বার কথা খুব মনে পড়তেছে। কেন? আমাকে যেদিন করে মজুমদার মারতো, সেদিন সোহেল ভাই আর করিম ভাই আব্বাকে খবর নিয়ে নিয়ে আসতো। ঠিক এইভাবে উপর হয়ে বালিশে মুখ করে শুয়ে থাকতাম, আর আব্বা এসে আমার গায়ে গেঞ্জি কাঁধের উপরে তুলে ওষুধ লাগিয়ে দিত আর তেল গরম করে শেষে আগুনের তাপ দিত। যখন এসব করতো আব্বা, তখন আব্বা নীরবে কান্না করতো, আর তার চোখের পানি যখন আমার পিঠে পড়তো তখন মনে হতো কোনো পাহাড় যেন আমার পিঠে পড়লো।
ভাই প্লিজ আর বলিস না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি শুধু পড়াশোনাটা শেষ করি, তারপর তোকে আর কারোর কাছে থাকতে দিব না, আমার কাছে রাখবো, কোনো কাজও করতে দিব না তোকে। আচ্ছা, তোর সব কথাই শুনবো, এখন আর কান্না করিস না। আমি শুনেছি ডাক্তাররা নাকি কখনো কান্না করে না, তাই তুইও কাঁদিস না। দুই অভাগা ভাই বোন আর কোনো কথা না বলে নীরব থাকে। তৃপ্তি শামীমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একসময় শামীম ঘুমিয়ে যায়। আস্তে করে শামীমের মাথা বালিশে রেখে তৃপ্তি শামীমের জন্য ঔষধ নিতে দোকানে যায়। ভাবতেছেন তৃপ্তি টাকা কোথায় পেল, আর শামীমের এমন মারের কথা কেমন করে জানলো। টাকা দিয়েছে ডাক্তার স্বপন আর বাদল সব বলেছে। তৃপ্তি ঔষধ নিয়ে এসে তার হাতের কাজ সব সারে তারপর নিজে গোসল করার জন্য যায়। আর এদিকে শামীম আজ অনেক দিন পর এত সুন্দরভাবে ঘুমোচ্ছে। তৃপ্তি গোসল করে এসে দেখে শামীম বেঘরে ঘুম পড়ছে। দেখে মনে হয় এমন প্রশান্তির ঘুম সে কখনো পারেনি। শামীমের ঘুমতো মুখখানি দেখে তৃপ্তির ভিতরে মোচড় দিয়ে উঠল। এই তো কয়েক মাস আগেও শামীম কত ভালো ছিল, মুখটা তার কেমন ফ্যাকাশে হয়ে গেছে। শামীমের দিকে আর তাকিয়ে না থেকে তৃপ্তি আবারও রান্না বসালো রাতের জন্য। তৃপ্তির রান্না করা শেষ হয়ে গেলে তৃপ্তি শামীমকে ঘুম থেকে তুলে বাথরুমে নিয়ে গিয়ে হাত মুখ ভালো করে নিজে ধুয়ে দেয়। তার নিজের ওড়না দিয়ে ভাইয়ের হাত মুখ মুছে দেয়। শামীমকে বিছানায় বসিয়ে দিয়ে তৃপ্তি নিজ হাতে আবারও শামীমকে খাইয়ে দেয়। তৃপ্তি যে 10 দিন ছুটিতে তার বাসাতে ছিল, শামীম সে 10 দিন 3 বেলা তৃপ্তির হাতে খেয়েছে। এই 10 দিনে শামীমের বাবা মা শামীমের সাথে ঠিকভাবে কথা বলে নাই, আর ওর ভাই বোন যত পেরেছে অপমান করেছে শামীমকে। সুপ্রিয়া সৌরভের সাথে চিটাগাং আসার পর থেকে সৌরভকে লাগিয়ে দিয়েছে শামীমকে খোঁজার জন্য। বেচারা সৌরভও শামীমকে খোঁজার জন্য ব্যস্ত, কারণ সৌরভ যদি সেদিন ওই কাজটা না করত তাহলে শামীম আজকে ওর আব্বার কাছে থাকতো। সৌরভের নিজেকে অপরাধী মনে হয়। তার শামীমের দেখা পেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। সৌরভ পুরো 4 মাস চিটাগাং শহরের আনাচে কানাচেতে শামীমকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। শেষে লোক লাগিয়ে দেয় পুরো কক্সবাজার জেলা খোঁজ করার জন্য, যদি এই পাহাড়ি সাগর এলাকায় শামীম কোথাও থাকে। কিন্তু না, আরও 3 মাস খোঁজ করার পর তারা শামীমের দেখা পেল না। এদিকে শামীমের আব্বা শামীমের জন্য প্রায় পাগল হয়ে গেছে। সবসময় শুধু শামীম শামীম করে চাইলেও শামীমকে ভুলে যেতে পারে না রহিম মিয়া। কেউ যদি চিটাগাং শহর থেকে আসে তাকেই শামীমের কথা জিজ্ঞেস করে, কিন্তু না ছাড়া হাঁ শুনতে পায় না। সবাই এক প্রকার ধারণা করে নিয়েছে হয় শামীম সাগরে ডুবে মরেছে, নয়তোবা কেউ শামীমকে মেরে ফেলেছে। সবাই শামীমের মৃত্যুর কথা বিশ্বাস করলেও রহিম মিয়া বিশ্বাস করে না, কারণ তিনি জানেন তার ছেলে মরতে পারে না, আর কারো কোনো ক্ষতি করে নাই যে তারা তাকে মেরে ফেলবে। তবুও একটা ভয় থেকে যায়। ড্যাড, আজকে বাসটিতে একটা ক্লাস প্রোগ্রাম আছে, তাই কিছু জিনিস নিতে হবে, তাই একা তো নিয়ে যেতে পারবো না। কাজের ছেলেটাকে বলো সে তোমার সাথে তোমার জিনিসগুলো নিয়ে যাবে। কেউ নাই বাসায়, ফারজানা কিছু জিনিস নিতে বাজারে গেছে। বাসাতে তো আর একজন বসে বসে খায়, ছোট ভাইয়া তাকে নিয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, তুই বরং ফারদিনকে নিয়ে যা। এই ফারদিন, তুই ফয়সালের সাথে যা তো। সেদিনের মতো যদি কোনো গন্ডগোল করে বাসরিতে, তখন কি হবে ড্যাড? আর আমার বাসরিতে সবাই কিন্তু কুতুবুতির ছেলে মেয়ে, আর ও যদি ওখানে কিছু করে আর আমার কথা যদি না শুনে। ফারদিন, তুই ফয়সালের সব কথা শুনবি আর ওর ভার্সিটি গিয়ে কোনো রকম বেয়াদবি করবি না। একবার তো তোর বাবার সম্মান মানুষের বাসাতে নষ্ট করেছিস, এবার অন্তত তোর বাবার সম্মানটা রাখিস। ঠিক আছে বাবা। আর কোনো কথা না বলে শামীম ফয়সালের পেছন পেছন গিয়ে গাড়িতে বসলো। ফয়সাল নিজেই গাড়ি চালাচ্ছে। গাড়ি নিয়ে সোজা ভার্সিটিতে আসে ফয়সাল। এই তুই এই জিনিসগুলো নিয়ে আমার পিছন পিছন আয়। শামীম ফয়সালের কথা মতো তার সব জিনিস, মানে সব বড় স্কেল, মোটা কাগজ, কাচের জিনিস ইত্যাদি যা লাগে আর সেসব কিছু, শামীম ফয়সালের পেছন পেছন ওর সাথে যেতে লাগলো। সামনে ফয়সালের বন্ধু শামীমকে দেখতে পেয়ে ফয়সালকে জিজ্ঞেস করে এই খ্যাতটাকে। তখন ফয়সাল বলে ওদের বাসার কাজের ছেলে। এমন কথা শোনার পরও শামীম কিছু মনে করে না। যে জিজ্ঞেস করে তাকেই বলে বাসার কাজের ছেলে। ফয়সাল ওদের সব বন্ধু বান্ধবী মিলে প্রোগ্রাম শুরু করে আর শামীমকে একদিকে বসিয়ে রাখে।
প্রোগ্রাম ওদের শেষ হলে হঠাৎ ফয়সালের মাথায় একটা বুদ্ধি আসে। তার বন্ধুগুলো কি যেন বলে। ফয়সাল হঠাৎ করে শামীমকে ডাক দেয়। ফয়সালের ডাক শুনে শামীম এগিয়ে যেতে ধরলে তার বন্ধুগুলো শামীমকে ল্যাং মেরে একটা মেয়ের গায়ের উপরে ফেলে দেয়। শামীম আর মেয়েটা ধপাস করে পড়ে যায়। শামীম সরিয়ে দিয়ে মেয়েটা উঠে ঠাস ঠাস করে অনেকগুলো থাপ্পড় বসিয়ে দেয়। শামীমকে এভাবে থাপ্পড় মারা দেখে ভার্সিটির বাকি ছেলে মেয়েগুলো এগিয়ে আসে। সেখান থেকে কিছু ছেলে মেয়েটাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এই ছোট লোকের বাচ্চা খেয়ে ইচ্ছা করে আমার গায়ের উপর পরে শরীরে হাত দিয়েছে। শালা সে ছোট লোক হয়ে বড় লোকের মেয়ের গায়ে বাজে ভাবে হাত দিস? এই তোরা কি দেখছিস? সে মার শালাকে। বলতে দেরি ছেলেগুলো শামীমকে মারতে দেরি করলো না। ফয়সাল দূরে দাঁড়িয়ে থেকে সব দেখতেছে আর হাসতেছে। মেয়েটা গিয়ে ফয়সালের পাশে দাঁড়ালো। তুমি এভাবে হাসতেছো কেন? ওই যে গাধাটাকে মারতাছে দেখে। ছোট লোকটাকে চেনো তুমি? আরে চিনবো না কেন, আমার বাসার কাজের ছেলে। কিছুক্ষণ পর শামীমকে মেরে ছেলেগুলো ফয়সালের কাছে এগিয়ে আসে। দোস্ত বুদ্ধি কাজে দিচ্ছে আর শালাকে সেই মার মেরেছে। বুদ্ধি করে মানে কিছুই বুঝলাম না। ফয়সাল সব বলল। একটা নিরীহ ছেলেকে এভাবে। বেবি তুমি শুধু শুধু ওই ছোট লোকটার জন্য চিন্তা করতেছো। আমার সবকিছু স্যারের কাছে জমা দিয়েছি তোমারগুলো। আমরা দিয়েছি বেবি। এভাবে আর কতদিন লোকে প্রেম করব? এবার অন্তত তোমার ফ্যামিলিতে জানাও, তারপরে না হয় বিয়ে করব। ঠিক আছে সোনা ময়না, ঠোঁট চেপে ধরে। তুমি দেখি আশেপাশে কিছুই দেখো না। বেবি চলো ক্যান্টিনে যাই, তারপর তুমি আমি ঘুরতে যাব। ঠিক আছে চলো বেবি। যাওয়ার সময় ফয়সাল শামীমের হাতে 50 টাকার একটা নোট দিয়ে বলল, একাই বাসায় চলে যাস। শামীম কোনো রকমে উঠে দাঁড়িয়ে ঢুলতে ঢুলতে হাঁটতে লাগলো। কিছু দূরে যাওয়ার পরে একটা ছেলের গায়ে পড়ে গেল। ছেলেটাও উত্তম মাধ্যম দিয়ে দিল সেখানেই। এভাবে যেতে যেতে আরও 4-5টা ছেলে মেয়ের উত্তম মধ্যম খায় শামীম। বাসায় এসে শামীম দেখে তার বাবা মা কেউ নাই। সে কোনো রকমের স্যাপলন বের করে নিজের ক্ষত জায়গাগুলোতে নিজেই দিতে থাকে। বিশেষ করে ঠোঁট আর মুখে বেশি মেরেছে। ওরা পিঠে যে কক মেরেছে তার হিসেব নেই। তার উপর শামীম বিছানায় শুয়ে পড়ে ব্যথার কারণে ঘুমও আসতেছে না। তাই ঘরে থাকা ব্যথার ওষুধ খেয়ে নিল। সেদিন তৃপ্তি বেশি করে ওষুধ দিয়ে দিয়েছিল। বিছানায় ছটফট করতে করতে একসময় শামীম ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে ফারজানার ডাকে শামীমের ঘুম ভাঙে। এই ছোট লোক তাড়াতাড়ি বিছানা থেকে ওঠ, আমার সাথে এক জায়গায় যেতে হবে তোকে। শামীম কোনো কথা না বলে কোনো রকমে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ফারজানার কাছে আসে। আসলে কোনো কিছু বলে নানান কথা শোনাবে, তাই কোনো কিছু না বলে ফারজানার পেছনে পেছনে যেতে থাকে শামীম। তারা বড় একটা বিল্ডিংয়ে ঢুকে সেখানে আরও অনেক ছেলে মেয়ে আছে আর গান বাজতেছে। একটা করে ছেলের সাথে সাথে একটা করে মেয়ে নাচানাচি করতেছে। ফারজানা যাওয়া মাত্র মিউজিক বন্ধ করে দিল। আর কোথা থেকে একটা ছেলে এসে ফারজানাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি জানতাম আমার জানটা আমার জন্মদিনের পার্টিতে অবশ্যই আসবে। কেন, আমার প্রতি কি তোমার কোনো বিশ্বাস নাই? আছে বলেই তো তোমার জন্য এত অপেক্ষা। আর আজকের রাতটা তোমার আর আমার, বুঝলে? বুঝলাম। এখন চলো কেক কাটবে। ছেলেটা সহ ফারজানা চলে গেল। তারপর কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। ছেলেটার কিছু বন্ধু ফারজানার গা ঘেঁষে দাঁড়ালো। শামীম নিজের চোখে তার বোনের সাথে করা এমন আচরণ সহ্য করতে পারতেছে না, তবুও সহ্য করে আছে। তারপর শুরু হলো মিউজিক আর ছেলেটা সবাইকে ফারজানাকে দেখিয়ে দিয়ে বলল এটা তার গার্লফ্রেন্ড এবং হবু বউ। তারপর শুরু হলো একজন আরেকজনকে জড়াজড়ি করে ধরা নৃত্য। ছেলেটার পাশাপাশি তার বন্ধুগুলো ফারজানার সাথে খারাপভাবে শরীর স্পর্শ করতেছে আর তাকে ধরে নাচতেছে। শামীম এসব দৃশ্য দেখতে না পেয়ে অন্যদিকে ঘুরিয়ে নিল। কিছুক্ষণ পর শামীম পেছনে ফিরে দেখে ফারজানা আর ছেলেগুলো নাই। তাই সে এদিক সেদিক খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে চলে গেল সেই বিল্ডিংয়ের ছাদে। সেখানে গিয়ে দেখে ছেলেগুলো তার বোনের জামা খুলতেছে আর কেউ শরীর হাত বুলিয়ে দিতেছে, কেউ বা কিস করতেছে। এসব দেখে না পেরে সেখানে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে গিয়ে ছেলেগুলোকে ধপাধপ মারতে থাকলো শামীম। শামীমের মাইরের কারণে সব ছেলেগুলো চলে গেল, ফারজানার প্রেমিক চলে গেল না।
আর ফারজানা রেগে গিয়ে পায়ের হাই হিল খুলে শামীমের গালে মুখে পিঠে যেখানে পারতেছে সেখানেই মারতেছে। এবার অটোমেটিক শামীমের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেল, কারণ নিজের মায়ের পেটের ছোট বোন তাকে জুতো পেটা করতেছে। এই গেও ফুক ছোট লোক, তুই ওদেরকে এভাবে মারলি কেন? আর আমার কলিজার গায়ে এভাবে হাত তুললি কেন বল? ওরা তোর গায়ে বাজেভাবে হাত দিতেছিল আর তোর সাথে খারাপ কিছু করতে চাইতেছিল। ওরা তো আমাকে জোর করে নাই, আমি নিজের ইচ্ছাতেই ওদের সাথে এসেছি। বেবি এটা কে, আর তোমাকে তুই করে বলতেছে কেন? এটা আমার বাসার নতুন কাজের ছেলে, মা এনেছে মুগ্ধ। আর এই ছোট লোক কোন সাহসে আমাকে তুই বলিস আপনি বলবি আপনি? বেবি আমার জন্মদিনে এভাবে মার খাবো কখনো ভাবি নাই। আর তুমি তো নিজেই বলেছিলে আমার জন্মদিনে যা চাইবো তাই দিবে। তোমাকে তো আর আমি বা আমার বন্ধু কেউ জোর করি নাই। তোর কারণে আমার কলিজা আজ মজা করতে পারলো না, শুধু তোর কারণে পা ধরে মাপ চেয়ে নে আমার জানের কাছে। তারপর শামীম মুগ্ধর পা ধরে ক্ষমা চেয়ে নিল। শামীমের চোখ দিয়ে শুধু অনবরত বৃষ্টির মতো পানি ঝরতে থাকলো। ম্যাডাম একটা কথা বলি, নিজের একটা ইজ্জত কতজনকে দেখাবেন? এই সাহেবের সাথে যে আপনার বিয়ে হবে তার কি গ্যারান্টি আছে? যখন অন্য কারোর সাথে বিয়ে হবে তখন আপনার স্বামীকে কি দেবেন ম্যাডাম? আর সাহেব, আপনি ম্যাডামকে ভালোবাসেন ঠিক আছে, আপনি নিজেই ম্যাডামের সাথে যা করার করেন, কিন্তু আপনার বন্ধুগুলো কেন এতে যোগ দেবে? একজন দায়িত্ববান স্বামী স্ত্রীর সম্মান আর ইজ্জত বাঁচাতে পোশাক হিসেবে কাজ করে। স্ত্রীর সে, আপনি তো ম্যাডামকে ভালোবাসেন, বুঝলাম আপনি ম্যাডামকে বিয়ে করবেন, তাই বলে আপনি ম্যাডামের সাথে যা করবেন তাকে আপনার বন্ধুরাও করবে? তাহলে ম্যাডাম কি তাদেরকেও বিয়ে করবে? ভবিষ্যতে তো তারা ম্যাডামকে রাস্তার মেয়ে মনে করবে, আপনাকেও থুতু দেবে। ফারজানা শামীমের এমন জ্ঞানী কথা সহ্য করতে না পেরে আবারও হিল দিয়ে শামীমের গালে মারল। এবার শামীমের গাল আর ঠোঁট দুটোই ফেটে গেল। তারপর ফারজানা শামীমের কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে এসে গাড়িতে তুলে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। বাসায় এসে ফারজানা চিৎকার করে তার মাম্মি ডেডিকে ডাকতে থাকে। ফারজানার চিৎকারে বাসার সবাই ড্রয়িং রুমে চলে আসে। এইভাবে চিৎকার করতেছিস কেন? আর ফারজানের কলার ধরছিস, আবার ওর গলায় মুখে রক্ত। ড্যাডি, তোমার এই গুণধর ছেলে আমার বন্ধুর জন্মদিনে তাকে মেরেছে, আমাকে কেক খাইয়ে দিচ্ছে বলে। শুধু তাকে একা না, তার সাথে আসা বন্ধুগুলোকেও। ফারজানা যা বলো তা কি সত্যি ফারদিন? আর তোমাকে তো ফয়সালের সাথে ওর ভার্সিটি পাঠিয়েছিলাম, তাহলে ফারজানার সাথে কেমন করে? আমি চুপ। ও আমার বাথরুম থেকে না বলে পালিয়ে এসেছে। পরে শুনি সে আমার একটা বন্ধুকে লাঠি দিয়ে মেরেছে, তাকে একটা কাজ করতে বলায়। এরা যা বলবো তা কি সত্যি নাকি মিথ্যা? শামীমের মাথা নিচু করে চুপ থাকা দেখে এবার ফারিন বলল, মাম্মি আগেই বলেছি রাস্তার ছেলে কখনো মানুষ হয় না। এ তোমাদের কত জায়গায় সম্মান নষ্ট করেছে তা জানো? ভাই বোনদের সাথে কিভাবে কথা বলতে হয় তা কিছুই জানে না সে। সারওয়ার সাহেবও এবার বেল খুলে মারতে থাকলো। শামীম ঠায় দাঁড়িয়ে আছে, একটুও নড়তেছে না কিংবা কান্না করতেছে না। সারওয়ার সাহেব মারা শেষ হলে উপরে নিজের রুমে চলে যায়। এবার শাহানা বেগম এগিয়ে এসে শামীমের কেটে যাওয়া গালে ঠাস ঠাস করে আরও 2টা চর মারে। শামীম এবার মাথা উঁচু করে দেখে তার মা তাকে চর মারল, আর সাথে সাথে ওরা 3 ভাই বোন হাসতে লাগলো। পাশ থেকে তার বোন জামাই নূর মোহাম্মদ শামীমের দিকে কেমন করে তাকিয়ে আছে। ভাবতে পারি নাই আমার রক্তে এত দোষ ছিল, জানতাম না রাস্তার মানুষ হওয়া কুকুর কখনো মানুষ হয় না। মাম্মি, তোমার কি ছেলে মেয়ে অভাব আছে নাকি? বের করে দাও এই জানোয়ারটাকে। শাহানা বেগম আর কোনো কথা না বলে তিনিও চলে যায়। তার সাথে সাথে সবাই চলে যায়, শুধু রয়ে যায় নূর মোহাম্মদ। সে এগিয়ে এসে শামীমের হাত ধরে শামীমের রুমে নিয়ে যায়। শামীমকে বিছানায় বসিয়ে স্যাভলন আর তুলা এনে শামীমের কেটে যাওয়া জায়গাগুলো মুছে দেয়। আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না তুমি এসব করছো। বলো তো ফারদিন, সত্যি ঘটনা কি? আর আমার বিশ্বাস তুমি এমন কোনো কাজ করবে না যার জন্য তোমার বাবা মায়ের সম্মান নষ্ট হয়। শামীম তখন এক এক করে সব বলে দেয়।
এসব শুনে শামীমের দুলাভাই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তার শ্বশুর শাশুড়ির রুমের দিকে যেতে ধরলে। আমার কসম দুলাভাই, আপনি এসব কথা কাউকে বলবেন না। এবার নূর মোহাম্মদ পেছনে ঘুরে আবার শামীমের কাছে এসে, কেন বলবো না? বাবা মায়ের চোখে আমি খারাপ হয়েছি, আমি খারাপই থাকি। ওদেরকে খারাপ বানানোর জন্য তো আর মুখ বুজে সহ্য করে এত মায়ের খেলাম না। ওরা আমার ছোট বোন ভাই, আমি চাই ওরা সবসময় মা বাবার চোখের মনি হয়েই থাক। ওরা চোখের মনি হবে আর তুমি? মা তো নিজেই বললো রাস্তার কুকুর। শোনেন দুলাভাই, আপনি আর আমার রুমে আসিয়েন না, শেষে আপনাকেও না ওরা দোষী বানিয়ে দেয়। আপনি দয়া করে এখান থেকে যান, আর কাউকে এই বিষয় নিয়ে কোনো কথা বলবেন না। আমার কসম দিলাম আপনাকে। যাবো, তবে একটা কথা, কেন এভাবে সবার অন্যায় মেনে নিতেছো? ছোট থেকেই সয়ে আসতেছি, এসব কোনো ব্যাপার না। আর যারা আমাকে বিশ্বাস করে না তাদেরকে কোনো না বলাই ভালো। নূর মোহাম্মদ আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। শামীম ওইভাবেই না খেয়ে বিছানায় শুয়ে পড়ল আর নীরবে আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। আজও শামীমের সুপ্রিয়া আর তার আব্বার কথা খুব মনে পড়তেছে। এই দুইটা মানুষ শামীমকে সব সময় সাপোর্ট দিয়েছে, পাশে ছিল। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি শামীম। পরের দিন কাউকে কোনো কিছু না বলে কাজে চলে গেল শামীম। শামীমের চেহারা অনেক জায়গায় ফুলে গেছে, কালো দাগ বসে গেছে। এসব দেখে সব ক্লিনার শামীমের দিকে এগিয়ে আসলো। ওই, তোর এসব কেমন করে হয়েছে বল আমাকে। শামীম, তোর মুখের এমন অবস্থা কেন? তোকে তো চেনাই যাচ্ছে না, কে তোর সাথে এমন করেছে বল আমাদের। দেখ শামীম, চুপ করে থাকবি না। তোর সাথে এমন নির্দয় আচরণ কে করেছে? শামীম বল না। এক প্রকার সবাই জোর করতেছে, কি আর করার, সব কথা গতকালের বলে দিল। শামীমের কথা শুনে কাঁদতে লাগলো সবাই। একটা মানুষ দিনটাতে তিনবার মার খেলো, তবু কেউ এগিয়ে আসলো না। নিজের বাবা মা নিজের ছেলেকে বিশ্বাস করে না, একটা বার জানতেও চাইল না কেন তার গাল ঠোঁট কেটে গেছে, রক্ত ঝরতেছে, রক্ত বন্ধ করার ব্যবস্থা করে দেই। তা না করে উল্টো তারাও মারল। তোর আর ওই বাসায় যেতে হবে না শামীম। এতদিন যেমন এতিম ছিলি, এখনো তুই এখানে এতিমের মতোই থাক। না ভাই, তা হয় না। যেখানে বাবা মা দুজনেই আছে সেখানে আমি এতিম কেমন করে হই? হতে পারে বাবা মায়ের চোখে আমি খারাপ, কিন্তু তবুও তো তারা আমার বাবা মা। আর কত সহ্য করবি এসব? তুই তুই কেমন মাটির তৈরি রে, আমাকে বলবি? চাঁদ, তুইও যে মাটির তৈরি, আমিও সেই মাটির তৈরি। তোর নিয়তি খুব ভালো, আর আমার নিয়তি এমন। মানি না তোর এমন নিয়তি আমি। তুই না মানার কি? ওই যে উপরে যিনি বসে আছেন তিনি উপর থেকে সব সেট করে দিয়েছে। আমি বা তুই চাইলেও সেটা বদলাতে পারবো না। আর আমার এমন নিয়তি ধরে কোনো আপত্তি নাই। আমি ভগবানের দেখা পেলে জিজ্ঞেস করতাম কেন তোর সাথে এমন করলো তিনি, আর 10টা মানুষের মতো তোর কপালে কেন সুখ করলো না? ভগবান কেন, তোর নিয়তি নিয়ে এমন করতেছে। যখন একটু সুখের আশা দেখিস তখনই কেন তোর সাথে এমন হয়? আল্লাহর ভালোই ভাল।